যখন কেউ ডগ নেবে তার আগে ভাবা উচিত যে আমি ডগটাকে রাখতে পারবো কি না। ডগের সাথে তোমার বন্ড না থাকলে ডগ কেন তোমার কথা শুনবে? আরে ভাই, ও অবলা জীব, ও টয়লেট পটি তো আর ইচ্ছে করে তোমার বাড়ির সামনে করছে না। একটা ডগের ট্রেনিং কেন দরকার? গোল্ডেন রিট্রিভারকে হান্টিংয়ের জন্য বানানো হয়েছে, ওরা ডাক হান্ট করে নিয়ে আসতে। এটা জানো? ও আউট অফ প্যাশন করতে যায়নি, ও শুধু টাকার জন্য গেছে ওখানে। যদি ফরেন ব্রিডের কথাই বলতে হয় তাহলে কোনো ব্রিডই ঠিক নয়। এই ভাদ্র মাসের কেসটা কি? ভাত দেওয়াটা একদমই ডগকে উচিত না। আচ্ছা, কারণ কি, ভাতে কার্বোহাইড্রেট থাকে। ইউ হ্যাভ মেনশন 10,000, নট এ ম্যাটার অফ জোক। অনেক মানুষের 10,000 করে পাতলুন একদম হালকা হয়েছে। ঠিক। তো একটা কুকুরের উপর 10,000 খরচা করার কথা তুই যে বলছো, 10,000 কি কি ইনক্লুড এটার মধ্যে? আমরা যেটা করছি যে ব্রিডিং করিয়ে যাচ্ছি, তাতে করে কি হচ্ছে, ব্রিডগুলো নষ্ট হচ্ছে, আর কিছুই হচ্ছে না। সিট ডাউনটা ইম্পর্টেন্ট না। প্রায় 20,000 থেকে 30,000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা গুহাতে বসবাস করতো, সেটা আমরা তো জানি। ঠিক সেই সময় একটি নেকড়ে বাঘ, যাকে আমরা উলফ বলি, একটা উলফ চলে আসে গুহার দরজার সামনে। ঠিক গুহার বাইরে একটা মা তার সন্তানকে নিয়ে খেলছিল। হঠাৎ করে মা দেখতে পায় একটা উলফ ঠিক তাদের থেকে 7-8 ফিট দূরে দাঁড়িয়ে আছে এবং কিছু একটা খুঁজছে। মানুষ আর উলফ এই প্রথমবার এতটা ক্লোজ ডিস্টেন্সে আসে, আর উলফ দেখতে পায় যে তাকে কোনোভাবে অ্যাটাক করার কোনো সিমটম দিচ্ছে না। তখন মানুষ রিয়েলাইজ করে যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে এই জাতিটার মধ্যে, এই পশুটার মধ্যে। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে সেই গুহাতেই। ঠিক 2 দিন পর একটা গভীর অন্ধকারের সন্ধ্যায় আমাদের পূর্বপুরুষেরা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। হঠাৎ করে তারা ফিল করে গায়ে একটা কে ঘষছে। তাকিয়ে দেখতে পায় কিছু উলফ তাদের পেছনে শুয়ে আছে এবং একটা উলফ তাদের সাথে গা ঘেঁষছে। সেই দিন মানুষ রিয়েলাইজ করলো যে উলফকে বশ করা যেতে পারে, মানে তাকে পেট বানানো যেতে পারে। সেদিন থেকে শুরু হয় প্রথম একটা এভলিউশন, মানুষ আর উলফের ক্লোজে আসা। তারপরে উলফরা একসাথে দলবদ্ধ হয়, মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব স্থাপন হয় এবং তারা মানুষকে হেল্প করে শিকার করতে। তারপরে বছর বছর কাটতে থাকে একইভাবে। মানুষের ইভলভ চলতে থাকে, উলফেরও ইভলভ চলতে থাকে। তারা বিভিন্ন ব্রিডের সঙ্গে সংযম স্থাপন করে একটা নতুন ধরনের প্রাণী সৃষ্টি করে। কালের ক্রমে মানুষ আজকে তৈরি হয়ে যায় খুব মডার্ন, আর সেই উলফগুলো মডার্ন হতে হতে তাদের কিছু ব্রিড কুকুরে পরিণত হয়। আর সেই কুকুরকেই আমরা চাই বাড়িতে রাখতে, পাড়ায় রাখতে, পাড়ায় ঘুরে বেড়াতে। আমরা দেখি, আমাদেরও ভালো লাগে। কিন্তু একটা জিনিস এখানে এখনও রয়ে গেছে, ডিস্টেন্সটা হিউম্যান আর অ্যানিম্যালের মধ্যে। কারণ অ্যানিম্যালের ভাষা আমরা জানি না, আমাদের ভাষা তারা জানে না, আর এই যুগে স্বীকার করার প্রয়োজন হয় না। তাই অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যানের কানেকশানটা খুব সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের প্রয়োজন এক ট্রেনারের। আর সেই রকম ট্রেনারই আজকে আমাদের পডকাস্টে এসছেন মিস্টার সায়ন্তন লোধ। কলকাতার একজন রিনাউন্ড ডগ ট্রেনার মিস্টার সায়ন্তন লোধকে আজকে আমরা আমাদের পডকাস্টে ওয়েলকাম করতে চাই। উনি আমাদেরকে জানাবে ডগের ট্রেনিং কেন প্রয়োজন, আর ডগের গ্রুমিং কেন প্রয়োজন, কোন ব্রিড মানুষের সঙ্গে বেশি বন্ধুত্ব ভালো করতে পারে, কোন ব্রিডকে কিভাবে ট্রেন করা দরকার, কোন ব্রিডের সঙ্গে কীরকম সম্পর্ক স্থাপন করা দরকার মানুষের, আর কোন ডগ কতটা ট্রেনিং নিতে পারে, সব কিছুই আমরা তাদের কাছ থেকে জেনে নেব। তাই আশা করছি আমাদের এই গ্লিটারিস্টের স্পেশাল পডকাস্টটা আপনাদের সবার ভালো লাগবে। সো আই লাইক টু ওয়েলকাম মিস্টার সায়ন্তন লোধ in our podcast show. So Mr. Loth, welcome to Glittery's podcast. ধন্যবাদ তোমার এই গ্লিটারিস্টের এখানটায় আমাকে ইনভাইট করার জন্য। এক্সট্রিমলি থ্যাংক ইউ। সবার প্রথমে জেনে নেব যে
ইন্ডিয়াতে ডগ পুষতে সবাই চায়, ম্যাক্সিমাম বাড়িতেই চায় যে ডগ পুষতে, সে আদুরে কুকুর হোক আর গার্ড হিসাবেই হোক। তো ডগ পোষার জন্য বিদেশে আমি শুনেছি যে একটা লাইসেন্সের প্রয়োজন হয়। তো আমি এটা তোমার কাছে জেনে নিতে চাইবো যে ইন্ডিয়াতেও কি আদৌ লাইসেন্সের প্রয়োজন হয়? যদি হয় তো সেটা কিভাবে করাতে হয়, এবং একটা কুকুরকে বাড়িতে রাখার জন্য বাড়ির অ্যাম্বিয়েন্সটা কীরকম হওয়া দরকার? তো ফার্স্ট লাইসেন্সের পার্টটায় আসছি। লাইসেন্সের যে জিনিসটা সেটা হচ্ছে কি ওভার থ্রু স্টেট হয়। এবার তুমি যখন অ্যাজ এ স্টেট যাচ্ছ, প্রত্যেকটা স্টেটের মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকে, ঠিক আছে? তো তুমি থ্রু অনলাইন বা তুমি জায়গায় গিয়ে অফিসে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। খুব ইজি ব্যাপারটা। কিছু কিছু তোমার ডগের ডিটেলস দিতে হবে আর তোমার নিজের ডিটেলস দিতে হবে অ্যাজ এ ওনার। দিয়ে তুমি একটা ডগের ফটো আপলোড করে তুমি একটা মিনিমাল ফিস 250 বা 500 দিয়ে তুমি রেজিস্টার করে নিতে পারো তোমার ডগটাকে, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে কেসিআই রেজিস্ট্রেশন। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ব্রিড ডগগুলো থাকে ফরেন ব্রিডস, এখন সেটা ইন্ডিয়ান ব্রিডসও হয়ে গেছে, ওটা একটা মাইক্রোচিপিং করা হয়। মাইক্রোচিপিং বলতে তোমার যে ডগটা থাকে তার ঘাড়ের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দেওয়া হয় উইথ সাম ইনফরমেশন, ঠিক আছে? যাতে করে আরএফ স্ক্যানার দিয়ে যখন আমি ওটাকে স্ক্যান করব চিপটাকে, ওটার মধ্যে সব ডিটেলস শো করে দেবে, ঠিক আছে? ওটা হচ্ছে কি কেসিআই রেজিস্ট্রেশন, কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন। আচ্ছা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট যদি তুমি তোমার ডগটাকে ফরেন কান্ট্রিতে নিয়ে যেতে চাও, তখন ওটা ম্যান্ডেটারি হয়ে যায়। সাপোজ আমি একটা ডগ কিনলাম, আমার ডগের কেসিআই রেজিস্ট্রেশন আমি নাই করাতে পারি। আমি একটা ইন্ডি অ্যাডপ্ট করলাম, দেশি কুকুর রাস্তা থেকে আমি অ্যাডপ্ট করলাম, আমি তাকে হঠাৎ করে কেন কেসিআই রেজিস্ট্রেশন করাবো? ঠিক আছে? এবার আমি জানি না কেসিআই রেজিস্ট্রেশনের সম্পর্কে, আমাকে সেটা বাইরে নিয়ে যেতে হবে। কুকুরটাকে আমি বাইরে ট্রান্সফার হয়ে গেছি বা কোনো কাজে আমি বাইরে যাবো ফরেন, বা ঘুরতে নিয়ে যাচ্ছি কুকুরটাকে, তখন আমাকে কেসিআই মাইক্রোচিপিং করতে হবে, যাতে করে ওরা স্ক্যান করে ডিটেলসটা দেখতে পারে আর আমাকে পারমিট দেয় বাইরে যাওয়ার জন্য। এই কেসিআই মাইক্রোচিপিং করার জন্য খরচা কিরকম হয়? ওটা অ্যারাউন্ড 1500 to 2500। এত স্বল্প মূল্য, কিন্তু তাও প্রচুর মানুষ বিদেশে যাওয়ার আগে তাদের কুকুরকে বাড়িতে রেখে বা রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। খুব কমন এই জিনিসটা, ডেইলি দেখা যাচ্ছে। তো তাদের এগেনস্টে তোমার কি মতামত? দেখো, আমাদের বাড়িতে বাচ্চা হয়, খুব রিসেন্ট দেখবে প্রচুর খবর বেরোচ্ছে যে মারা বাচ্চাদেরকে বাইরে ফেলে দিচ্ছে, ডাস্টবিনে বাচ্চা কুড়িয়ে পাওয়া যাচ্ছে। তো তাদেরকে তুমি কি বলবে? কিছু বলার আছে? কিছু বলার নেই। তাদের মেন্টালিটি তুমি ঠিক করতে পারবে না, ঠিক আছে? সেম ইন কেস অফ ডগস। যারা নিজের বাচ্চা হিসেবে দেখে না, তাদেরকে একটা অবজেক্ট হিসাবে দেখে, যে এটা একটা বস্তু, আমার ভালো লেগেছে, নিয়ে এসেছি, আমার কাজ শেষ, আমি বিদায় দিয়ে দেবো, পারছি না, রাস্তায় ফেলে দিচ্ছি। দেখো, আমি বলছি না সবাই বাজে, ভালো মানুষও আছে। ধরো আমার ট্রান্সফার হচ্ছে, আমি জানি কি করে ডগ নিয়ে যেতে হয়, আমি নিয়ে যাবো, বাট অনেকে আছে নিয়ে যেতে পারে না, তাদের মধ্যে হয়তো নলেজের অভাব বা কোনো কিছুর অভাবের জন্য ওরা দিয়ে যেতে চায় ডগটাকে কাউকে। না, অনেকের ক্ষেত্রে যেটা হয়, কারণ বিদেশে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো খরচা করতে হয়, হ্যাঁ, সবার অ্যাফোর্ড করার ক্ষমতা হয় না, তখন সেই সময় তারা কি করতে তো পারে? এবার একটা কথা বলি, আমার যদি নিজের বাচ্চা থাকে, আমি তাকে নিয়ে যাবো না বিদেশে, আমি রাস্তায় ফেলে দেবো? পয়েন্ট। তাহলে সে তোমার বাচ্চা, তো তোমাকে নিয়ে যেতেই হবে তাকে বাইরে, নাহলে তুমি বাইরে যাবে না, হয়ে গেল। আজকে আমার যদি বাইরে যেতে হয়, আমি আমার ডগ নিয়ে যাব, আর ইনকেস যদি কোনো কারণে আমি আমার ডগ না নিয়ে যেতে পারি, আমি বাইরে যাব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি চাকরি করি, আমার চাকরির সূত্রেও যদি আমাকে বাইরে যেতে হয়, কিন্তু আমি যদি ডগ কোনো কারণে না নিতে পারি আমার ডগটাকে, আমি চাকরি করবো না, যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেবো। শহর আর গ্রাম দুটো আলাদা রকম পরিবেশ। গ্রামে একটা ওপেন পরিবেশ, কিন্তু দেখা যায় না কুকুরকে অ্যাডপ্ট করতে। শহরে দেখা যায় খুব ক্লোজ পরিবেশ, মানে একটু দূরে 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 বড় বড় লম্বা লম্বা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ছোট ছোট ঘর, আর সেরকম জায়গায় প্রচুর, প্রায় ধরতে পারি আমরা প্রায় 2-3% লোক ঘরে মানে কুকুর রাখে। আর কলকাতা শহরে যদি 2-3% লোক, মানে প্রায় সংখ্যাটা বিশাল বড়, অত লোকের বাড়িতে কুকুর আছে। তো তোমার কি মনে হয়, যেই যারা শখ করে কুকুরগুলোকে আনছে, সে বিদেশি ব্রিড হোক, দেশি ব্রিড তো আনেই না, বিদেশি ব্রিডই সবাই আনে ম্যাক্সিমামটাই, তো তারা কি, তোমার কি মনে হয় এইগুলো যে প্রপার অ্যাম্বিয়েন্স একটা কুকুরকে রাখার, বা কুকুরকে রাখতে গেলে কেমন অ্যাম্বিয়েন্স একটা দরকার শহরে? প্রথমত বলি, যখন কেউ ডগ নেবে তার আগে ভাবা উচিত যে আমি ডগটাকে রাখতে পারবো কি না। তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেটা হচ্ছে গিয়ে এক ফাইন্যান্সিয়াল, যে একটা ডগের পেছনে মান্থলি অ্যারাউন্ড 10,000 খরচা হয়, আমি যদি খরচা করতে চাই। তো সেটা যদি কেউ মনে করে যে আমি পারবো না, আমার সেই
ক্ষমতা নেই, তো ডগ না আনাই উচিত, ঠিক আছে? আর যদি মনে করেন ঠিক আছে ফাইন্যান্সিয়াল আমি করে নেব, তাহলে আমি ওকে ঠিক এক্সারসাইজ দিতে পারবো নাকি, আমার টাইম আছে নাকি, বাড়িতে সবাই অ্যালাউ করছে নাকি, সেগুলো ভেবে ডগ আনা উচিত। এবার তুমি নিয়ে আসলে তোমার বাড়িতে কেউ পছন্দ করছে না, তাকে তখন কি করবে তুমি? খুব সেই- বাজে সিচুয়েশন হয়ে যাবে, ঠিক আছে? একদম। অনেকবার ভেবে ডগ নেওয়া উচিত, ঠিক আছে? এবার ধরো ডায়েট মেনটেন করতে হয়, ভেটেরিনারি চেক আপে নিতে হয়, ঠিক আছে? তোমার টাইম না থাকলে তুমি সেটা এবার করতে পারবে না, তাহলে আর না আনা উচিত ডগকে। যদি আনি, আমার সেই পার্টিকুলার সবগুলো জিনিস আমাকে দিতে হবে, গ্রুমিংয়ে নিয়ে যেতে হবে, ভেটেরিনারি চেক আপ দিতে হবে, এক্সারসাইজ আমি যদি দিতে পারি আমি নিচে দেবো, না দিতে পারলে আমি ডগ ওয়াকার রেখে দেবো। তো প্রত্যেকটা জিনিস করতে হবে, নাহলে একটা ডগকে রেখে তাকে অত্যাচার করা কোনো মানে হয় না। যে তুমি একটা কথা, একটা অ্যামাউন্ট তুমি একটা মেনশন করলে, ধরলাম একটা লামসাম অ্যামাউন্ট, হ্যাঁ। বাট ইউ হ্যাভ মেনশন 10,000, নট এ ম্যাটার অফ জোক। অনেক মানুষের 10,000 করে পাতলুন একদম হালকা হয়ে যায়। ঠিক। তো একটা কুকুরের উপর 10,000 খরচা করার কথা তুমি যে বলছো, 10,000 কি কি ইনক্লুড এটার মধ্যে? তোমার বাড়িতে যখন একটা ডগকে আনছো, তার জন্য বেসিক কিছু লিশ, ঠিক আছে, গলার কলার কিনতে হচ্ছে, ভেটেরিনারি ডাক্তার দেখাতে হচ্ছে। ও এটা তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মনে করো বছরে, বছরে না, তাহলে তোমাকে মাসে মাসে দেখাতে হবে, বা সিরিয়াসলি? 2 to 3 মান্থস ম্যাক্সিমাম। তারপর কারণ কি তোমার ডগের শরীর খারাপ হতেই পারে, ধরো শরীর খারাপ হচ্ছে না, তোমাকে ওভারঅল একটা চেক আপে রাখতে হয়। কারণ কি আমি তো প্রফেশনাল না, আমি ডগের ডাক্তার নই, তো আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে সব কিছু দেখার জন্য, সব ঠিকঠাক আছে নাকি, ওর ভ্যাকসিন আপডেটেড আছে নাকি। আমি নিজে স্পেশালিস্ট নই। খাওয়ার খরচা, এবার বলি যে খাবার তুমি বাড়ির খাবার দিতে পারো, অথবা তুমি বাইরের পেট ফুড দিতে পারো, ড্রাই ফুড দিতে পারো। এই জায়গাটা আমি একটু বলবো, তুমি এই অ্যামাউন্টটাকে একটু ভাগ ভাগ করে বলো, কারণ তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে অবভিয়াসলি। তো ভেটেরিনারি খরচা কিরকম কিরকম খরচা সেগুলো ভেটেরিনারি খরচা তুমি যদি চেম্বারে নিয়ে যাও অ্যারাউন্ড 500 to 1000 খরচা হয়। ওকে, আর যদি 1000। হ্যাঁ, আর যদি ডাক্তার বাড়িতে আসে অ্যারাউন্ড 1000 to 2000 খরচা হয়। ওকে, 2000, রেস্ট 8000। তুমি যখন বাড়িতে আনছো তার একটা ডায়েট দিতে হয়, ঠিক আছে? এবার তুমি যদি নর্মাল চিকেন রাইসের ওপরে যাও, তোমার হয়তো হার্ডলি ওটা 3 to 4000 খরচা হচ্ছে টোটাল Monthly? মান্থলি। বাট তুমি যদি ড্রাই ফুডের ওপরে যাও অ্যারাউন্ড 4 to 5000 খরচা হচ্ছে। অ্যারাউন্ড 5000 ধরলাম, মানে 2 + 5 7,000, খুব হাই করে। এটা অ্যাকচুয়ালি মিনিমাম বললাম আমি, ওকে, ঠিক আছে? কারণ কি পেট ফুড যেটা হয় তোমার 4-5 কেজির দাম ওই অ্যারাউন্ড ভালো কোয়ালিটির যদি নাও 2000 to 3000, ঠিক আছে? এবার তুমি যদি হাই আর যেতে যাও সেটার কোনো লিমিট হয় না। আর তুমি যদি ভালো না খাওয়াতে পারো, কম দামি খাবার খাইয়ে লাভ নেই, তার থেকে বাড়ির খাওয়া বেস্ট। তুমি ভাত অল্প, সবজি মাংস দাও, বেস্ট। তাহলে 5 আর 2 7 হলো, বাকি 3? তোমার বাড়িতে মেনটেনেন্সের জন্য কাউকে রাখতে হবে, ডগটাকে দেখাশোনার জন্য ওয়াকার রাখতে হবে। তুমি ওয়াকার না দিচ্ছ, তুমি নিচে বাইরে নিয়ে যাচ্ছ, মাঝে সাঝে ঘুরতে নিয়ে যাচ্ছ, সব ইনক্লুডেড। তুমি যখন ঘুরতে নিয়ে যাচ্ছ তোমার গাড়িতে নিয়ে যাচ্ছ, আমি ইনক্লুড করে নিলাম তেলের খরচা 500-1000। তুমি কোনো ডগ পার্কে নিয়ে যাচ্ছ, সেটাও আমি ইনভেস্টমেন্টে নিলাম। ধরে নাও আমি ডগটাকে কোনো বাইরে নিয়ে যাচ্ছি না, ঘরে রাখছি একটা ডগকে, ভেটেরিনারি ডাক্তারের খরচা 500 টাকা, আর খাবারের খরচা ধরো 2-3,000 টাকা, ওভারঅল 5000 টাকা খরচা হবে। সেটা চোখ বন্ধ করে হবে, সেটা তুমি বুঝতেও পারবে না যে হয়ে গেছে। তো ওই তুমি যে এটা মেনশন করলে যে ডগকে ওয়াকে নিয়ে যাও, ওয়াকার লাগবে বা মেনটেন্যান্সের জন্য, তারপরে এক্সারসাইজ, তো এইগুলো তো আমি তো মনে করি ম্যাক্সিমাম লোক তো এখানে ম্যাক্সিমামই লোক মানে হয়তো জানে, হয়তো যারা ডগ পোষে তাদের মধ্যে 1 to 2%, সেটাও তার থেকেও কম হতে পারে। তো এই যে এতগুলো লোক যে করে, তাতে কুকুরের মধ্যে কি প্রবলেম আসে? এতগুলো লোক করে বলতে কি করে? মানে করায় না যে, এই যে চর্চা যে করায় না, ওয়াকার রাখে না, বাড়িতে ঘোরাতে নিয়ে যায় না বাইরে। এটার মেইন বক্তব্য হচ্ছে গিয়ে ডগকে কেন বানানো হয়েছিল, একটা ডগ ব্রিডকে কেন বানানো হয়েছিল। দেখো ম্যাক্সিমাম ডগ আগেকার দিন থেকে, যে উলফের টাইম থেকে শুরু করি, এক হচ্ছে হান্টিং এর জন্য, আর একটা হচ্ছে গার্ড হিসেবে। কারেক্ট, প্রত্যেকটা ব্রিডকে একটা কাজের জন্য বানানো হয়েছে। গোল্ডেন রিট্রিভারকে হান্টিং এর জন্য বানানো হয়েছে, ওরা ডাক হান্ট করে নিয়ে আসতো, এটা জানো? না, অত সুন্দর গদগদে চেহারা, ও ডাক হান্ট করতে পারে? ডাক হান্ট করতো, অ্যাকচুয়ালি ওরা কিল্ড ডাক হান্ট করতো বলতে ওরা যারা হান্টার হতো ওরা বন্দুক দিয়ে দূরে নিশানা লাগিয়ে ডাককে মারতো, সে ডাকটা নিচে পড়তো, সে আইসাইট ভালো থাকে গোল্ডেন রিট্রিভারে, তো ও দেখে কোন জায়গাটায় পড়ছে, গিয়ে অ্যারাউন্ড তোমার পন্ডস বা রিভারের মধ্যে দিয়ে গিয়ে নিয়ে চলে আসে। মানে দে ক্যান সুইম? হ্যাঁ, দে ক্যান সুইম। গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর ওরা বেস্ট সুইমার্স, ঠিক আছে? সব ব্রিডই অ্যাকচুয়ালি সুইমার, ইনবোর্ন সুইমার হয়, বাট দে আর ট্যালেন্টেড। এইবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে গোল্ডেন রিট্রিভারটা যে হান্টিং এর জন্য বানানো,
যার ডেইলি 8 থেকে 9 ঘন্টা কাজ হচ্ছে কি হান্ট করা, তাকে আমি কি করছি, ঘরে বসে খাওয়াচ্ছি। তাহলে সে অ্যাগ্রেশন দেখাবে না, সে বাড়িতে উৎপাত করবে না, সে বাড়িতে জামা কাপড় ছিঁড়বে না। কেন করবে না? কারণ কি ওকে বানানোই হয়েছে ওই কারণে। আচ্ছা, এনার্জিটা যে ওদের জমছে সেটাকে লস করার জন্য ও করবে ওরা এই জিনিসগুলো করে। খুবই স্বাভাবিক। আর আমরা কিছু মানুষ বলে দিই এটা কুকুর বড় হচ্ছে এই জন্য করছে। অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার কুকুর, খুব কমন জিনিস। আচ্ছা, তুমি যে আমাকে প্রথমে বললে যে লাইসেন্স এরম হয়, তোমাকে যদি আমি জানতে চাই যে কলকাতা, যেহেতু আমরা কলকাতায় বসে কথা একদম। বলছি, কলকাতার কুকুরদের কি মেনটেন্যান্স করছো, শেখাচ্ছ, তো কলকাতার কোথায় কোথায় ডগের লাইসেন্স হয়? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওখানে এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে। তুমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে যাবে, গিয়ে তুমি রাইট সাইডে দেখবে ডগ রেজিস্ট্রেশন বলে একটা হাইলাইট করা আছে লিঙ্ক, ওখানে ঢুকবে, তোমার ডিটেলস দেবে, ডগের ডিটেলস দেবে, ডগের একটা ফটো আপলোড করবে, 250 একটা অ্যামাউন্ট পে করবে, তোমার একটা অনলাইন বা লাইসেন্স চলে আসবে। এতটাই সিম্পল কাজ। আচ্ছা, তো তুমি ডগ ট্রেনার। হ্যাঁ। এবার তুমি তোমার টপিকে বলো, একটা ডগের ট্রেনিং কেন দরকার? সাপোজ তুমি একটা ডগ নিলে বাড়িতে, তাকে ট্রেন করতে হবে, ওটা ম্যান্ডেটরি না। এইবার ওর কিছু কিছু বক্তব্য থাকে একটা ডগের, যে আমি এটা করব এটা করব না। অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং আমরা বুঝি না যে ও কি বলতে চাইছে, ও এটা কেন করছে। তো ওই জায়গাটায় বোঝার জন্য ডগ ট্রেনার আসে, আমাদের কাছে কলস আসে যে আমার বাচ্চাটা লাফালাফি করছে, খেতে চাইছে না, হাম্প করছে, গায়ের ওপরে উঠে লাফাচ্ছে। ওদের সেটা খুব ন্যাচারাল জেনারেল কোশ্চেন যে কেন করছে, বুঝতে পারছি না। বাট তার পেছনে এক একটা কারণ আছে, সেই কারণগুলো ওরা জানে না, তাই আমাদেরকে হেল্প চাই আমাদের কাছে। আমরা গিয়ে ওদেরকে বোঝাই যে এই কারণে করছে, তখন গিয়ে ওরা স্যাটিসফাইড হয় যে আচ্ছা ঠিক আছে এই কারণে করছে। এবার সেটা ওকে বোঝানোর জন্য, না তুই এটা করতে পারিস না, হ্যাঁ তুই এটা করতে পারিস, সেখানে কি করে বোঝাতে হয় সেটা অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং বা নর্মাল পেট প্যারেন্ট কেউ জানে না। অনেকে জানে না, অনেকে জানে না। তো তখন গিয়ে আমরা হেল্প করে দিই যে কি করে আপনি আপনার ডগটার সাথে কমিউনিকেট করবেন। আচ্ছা, এটাই হচ্ছে একটা ট্রেনারের কাজ। একদম। তো একটা কুকুরকে কত বছর বয়স থেকে বা কত মাস বয়স থেকে বা কত দিন বয়স থেকে ট্রেনিং শুরু করাতে হয়? দেখো, যারা রেজিস্টার্ড ব্রিডার হয় আর যারা খুব প্যাশনেটলি কাজ করে, ডগ যেদিন জন্ম হচ্ছে ডে 1 ওই দিন থেকে ট্রেনিং স্টার্ট করে। হ্যাঁ, ও তো চোখ ফোটে না। এবার তুমি আমাকে বলো ট্রেনিং এর মানে তুমি কি বোঝো? ট্রেনিং মানে তো এখন ট্রেনিং বললেই তো আমাদের চোখের সামনে একটা জিনিস ভেতরে জগ লাফাচ্ছে, গোল জায়গার মধ্যে দিয়ে জাম্প মারছে, এটা দৌড়ে আসতে বলছে, কেটে কেটে দৌড়ে আসছে, ছুড়ে দিল নিয়ে এলো, এইটাই আমাদের মাথায় আসে। এবার তুমি আমাকে একটা কথা বলো, ধরো একটা বাচ্চা হিউম্যান চাইল্ড জন্মালো, তাকে আমি 2-3 বছর বাড়িতে রেখে দিলাম, 2-3 বছর পরে আমি ওকে বাইরে নিয়ে গেলাম ঘোরাতে, কি কি হতে পারে জিনিস? সবার প্রথমে তো রোদে বেরিয়ে মা মুঝে কুছ দিখাই নেই দে রা হ্যায়, এই একদম কেস হবে। তারপরে রোদে গরমে পড়ে যাচ্ছি মা এসি চালাও, এই তো হবে। সাউন্ড শুনে ভয় পাবে, হঠাৎ করে এত বাস টানের সাউন্ড, কোথায় কোত্থেকে আসছে বুঝতে পারবি না, প্যানিকও খেতে পারে, তাহলে প্যানিক খাবে, অবভিয়াসলি প্যানিক খাবে। হঠাৎ করে স্মেল, ডগ যেহেতু সেন্সিটিভ অন স্মেলস, ঠিক আছে, আমরা তো অত স্মেল শুনতে পারি না, ডগ স্মেল পায়। হঠাৎ করে এতগুলো পশু পাখির স্মেল, বুঝতে পারবে আরে এত পশু পাখি কোথায়, থ্রেট ফিল করবে, ডক্টরও ঘাবড়ে যাবে। তো তুমি যখন একটা বাচ্চাকে ঘরে আনছো ফার্স্ট দিন, বা যারা প্রফেশনাল প্যাশনেট ব্রিডার, ওরা ডে 1 থেকে কি ট্রেনিং দেয়? সাউন্ড, যে বিভিন্ন রকমের সাউন্ড হয়, শোনায় ওদেরকে, বাসন বাজানো শুরু করে হালকা হালকা করে, মোবাইলে সাউন্ড বাজায়। হ্যাঁ, এটা কেন করে কুকুররা প্রথমে? এটা হচ্ছে গিয়ে ধরো কোনো আমি মোবাইলে কোনো সাউন্ড বাজালাম, ও সাউন্ডটা ডিটেক্ট করতে পারছে না, তখন ও রিকগনাইজ করার চেষ্টা করে এটাকে আমি শুনেছি কি শুনিনি। কি কিউট লাগে না? প্রচন্ড কিউট লাগে। আমার রিসেন্টলি একটা ভিডিও আছে জার্মান শেফার্ডের সাথে করেছি, দেখতে পারবেন। ওই কারণে ডে 1 থেকে ট্রেনিং স্টার্ট হয়, যে সাউন্ড শোনানো, বিভিন্ন স্মেল শোনানো, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন সারফেসে যাওয়া, বিভিন্ন অ্যানিমেলস, বিভিন্ন মানুষের সাথে পরিচয় করানো। ওটাকে আমরা কি বলি ইন টার্ম অফ ডগ ট্রেনিং? সোশিয়ালাইজেশন। সোশিয়ালাইজেশন, আচ্ছা এটাই হচ্ছে গিয়ে সোশিয়ালাইজেশন। আচ্ছা, এটা ট্রেনিং এর একটা পার্ট, তার মানে এটাই ট্রেনিং এর পার্ট, মেইন পার্ট। সিট ডাউনটা ইম্পর্টেন্ট না,
লোকে তো সেটাই মনে করে, ডগকে কথা দেখবি আমার ডগ কি শোনে। সিট ডাউনটা ইম্পর্টেন্ট না, ডগ শুনবে, অবশ্যই তোমার কথা শুনবে। তার জন্য কি লাগবে? বন্ডিং। ডগের সাথে তোমার বন্ড না থাকলে ডগ কেন তোমার কথা শুনবে? সবার প্রথমে বন্ডিং করো ডগের সাথে, তারপরে তুমি ডগকে ডাকো, ভালোবেসে একটা কাজ করতে হলেও করে দেবে। কিন্তু বন্ড না থাকলে ও কথাই শুনবে না, পাত্তাই দেবে না। ডগের সাথে খেলো, প্রচণ্ড পরিমাণে খেলো, যেখানেই যাচ্ছ, বাইরে যাচ্ছ, মাঠে যাচ্ছ, গিয়ে খেলা করো। বন্ডিং প্রচণ্ড বেড়ে যাবে। আর একবার বন্ডিং বেড়ে গেলে তুমি ডগকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে। আচ্ছা, তো একটা জিনিস বলা হয়, একটা মজাদার প্রশ্ন হ্যাঁ, করছি। একদম। যাকে তুমি সিট ডাউন বললে তাকে যদি বাবা বস বলি, বুঝতে পারবে? হ্যাঁ, এবার এটা খুব ভালো প্রশ্ন করেছো। অ্যাকচুয়ালি ডগ যেটা শুরু করে মাইন্ডে নেয় জিনিসগুলো, যে কি বলতে চাইছে, ওয়েভ লেন্থ, সাউন্ড ওয়েভ। ঠিক। আর ওরা মাইন্ডে পুরো জিনিসটাকে ক্যাপচার করে। তো আমি যখন সিট বলছি, আমার মাথার মধ্যে কিন্তু ভাসছে যে একটা ডগ সিট করছে বা ও সিট করবে, আমার মাথার মধ্যে সেটা ভাবছি। আমরা যখন বস বলছি তখনও সেটা আমার মাথার মধ্যে ভাবছি। তুমি একটা ডগকে সিট শিখিয়ে দাও ভালো করে, তাকে জাস্ট র্যান্ডমলি বলো বস, বসে যাবে। আর একটু ক্লিয়ারিফাই করো, হারিয়ে গেলাম ব্যাপারটা। ধরো আমার কাছে আমার যে ডগটা গোল্ডি, ওর নাম, ওকে আমি বস শেখাইনি অ্যাকচুয়ালি, ওকে আমি সিটটা খুব ভালো করে শিখিয়েছি। ওকে আমি র্যান্ডমলি এমনিতেই একদিন হঠাৎ করে বলেছি কাজ করছি, আমি বললাম বস, আমি দেখে অবাক, সত্যি বসে যায়। কিভাবে, এবার আর একটু করে বলো কিভাবে ব্যাপারটা। তো ওরা ও তো ট্রান্সলেট তো করতে পারে না, ট্রান্সলেট করতে পারে না। ব্যাঠো বললেও তো তাহলে একই ব্যাপার হবে, বলবে কি করে? একদম একদম। আমি যদি ব্যাঠো বলি তাও হবে। হ্যাঁ, এটা মাথা দিয়ে আমি নিজে ওটা ফিল করেছি, সিরিয়াসলি? সিরিয়াসলি। তোমাকে আমি দেখিয়ে দেবো জিনিসটা। মানে একটা ডগ কোনো মানে একটা পার্টিকুলার কমান্ড জানে না, বা তুমি যে কোনো অন্য ভাষায় বলছো, তোমার মাথায় যদি সেম জিনিসটা প্লে করে, ও বুঝে যায় যে আরে এটা। আচ্ছা, এখন যেমন আমি জানি যে ও বস মানে জানে, আমি র্যান্ডমলি বস ইউজ করি, ঠিক আছে। বাট আমি যখন ফার্স্ট টাইম ইউজ করেছিলাম এমনি র্যান্ডমলি বলে দিয়েছিলাম আরে বস না, বসে গেছি। আমি দেখে খুব সারপ্রাইজ হয়েছিলাম। ফ্যান্টাস্টিক। তো ওই জিনিসটা ওরা মাথায় ক্যাপচার করে যে কি বলতে চাইছে। তো এবার আমি জানতে চাইবো যে কত বছর বয়স পর্যন্ত একটা ডগকে ট্রেনিং করাতে হয় বা করানো যায়? দেখো, ট্রেনিংটা এরকম না যে কিছু জিনিস শেখাচ্ছ, ঠিক আছে। তোমার ওটা লাইফস্টাইল, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সেটা করে যেতে হবে। তুমি ফার্স্ট ইয়ারে ডগের সাথে যা করবে, তোমাকে সেটা 10 ইয়ার্সে গিয়েও করতে হবে, ঠিক আছে। ডগ দুষ্টামি করবে, ডগ সিট মানে জানে, বাট ডগ সেটা ভাঙবে ইচ্ছা করে, দুষ্টমি করে। আচ্ছা, তো তোমাকে সেটা কারেক্ট করতে হবে। তো সেটাও 10 বছর পর দিয়ে গিয়েও করতে পারে। আমরা যেটা পেট প্যারেন্টসকে বলি যে আমরা এটা শিখিয়ে দিলাম যে আপনি ডগটাকে এরমভাবে সিট করাবেন, এরমভাবে আপনি কারেক্ট করবেন। 2-3 মাস ঠিক থাকে, 4 মাসের মাথায় গিয়ে ডগটা কথা শোনে না। আমি কিন্তু দেখিয়ে দিয়ে এসেছি যে কী করে কারেক্ট করবে উঠে গেলে। এটা হচ্ছে কি গল্প, যে সেটা 1 বছর হতে পারে। 1 বছর হয়ে গেলে 1 বছরের মাথায় গিয়ে ও কারেক্ট করবে ডগটাকে। তো এই জন্য আমরা একজন পেট প্যারেন্টকে বেসিক্যালি একটা ট্রেনার বানিয়ে দিই 2-3 মাসে, যাতে করে ও যদি ফিউচারেও ডগ নেয়, ওর কোনো ডগ ট্রেনার লাগবে না, ও নিজে যাতে একটা ডগকে রেডি করতে পারে। আমাদের একটা স্পেশাল কোর্স থাকে, সেটা হচ্ছে কি পাপি ফাউন্ডেশন প্রোগ্রাম। ওকে। যখন পাপি ঘরে ঢুকছে, আমরা আগে জিজ্ঞাসা করে নিই কি স্ট্যাটাস, সেটা বুঝে আমরা ওর ডিপেন্ডিং অন দ্য এজ অ্যান্ড দ্য বিহেভিয়ার আমরা ট্রেনিংটা স্টার্ট করি। আমরা একটা 2 থেকে 3 মাসের একটা টাইম ফ্রেম নিই, তাতে করে আমরা পাপিটাকে পুরোপুরি রেডি করে দিই ফর দ্য ফিউচার, ইভেন কি পেট প্যারেন্টকেও, যাতে ফিউচারে আর কোনো ট্রেনারকে অ্যাপ্রোচ করতে না হয়। হ্যাঁ, অসুবিধা হলে আমরা লাইফ টাইম সাপোর্টের জন্য থাকি, বাট নিজে করার থেকে বেশি সুখ কিছুতে নেই। কেন বারবার একটা ট্রেনারকে ফোন করে বলবে আমি এটা হচ্ছে ডগের প্রবলেম? আমি শিখিয়ে দেবো ওকে 3 মাসে, আমার কাছে 3 মাস হাতে টাইম আছে, আমি পুরোটা ওকে দেখিয়ে দেবো এটা প্রবলেম আসতে পারে এরমভাবে করো, এটা ইস্যু হবে এরমভাবে করো, বাস হয়ে গেল। ফ্যান্টাস্টিক। তো একটা জিনিস আমি জানবো তোমার থেকে, যে আমি শুনেছিলাম আর দেখেও ছিলাম চোখে, আমার বাড়িতে একটা আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা বলছে, আমার বাড়িতে একটা কুকুর ছিল, মেয়ে কুকুর, মিকি, ঠিক আছে, প্রথম ওইটা আমাদের পেট। আচ্ছা তো মিকিকে একটা জিনিস, মিকি কখনো কোনো ট্রেনিং করানো হয়নি, আচ্ছা কিন্তু ওকে দেখেছিলাম যে ছোট কচি বাচ্চা, আমাদের বাড়িতে একটা বাচ্চা ছিল, সে ওকে পেটের মধ্যে মারছে, এই করছে, ডিস্টার্ব হচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু ওর দিয়ে কোনোদিন অ্যাগ্রেসিভ ভাবে আসেনি বা ওকে কামড়ানোর চেষ্টা করি, কিন্তু সেম জিনিস যদি আমরা করতাম আমাদের দিকে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যেত।
তো মেয়ে কুকুররা কি বাচ্চাদের কি কিছু সেন্স করতে পারে, বা ওদের কি কোনো আলাদা কোনো সেন্স কাজ করে? ওটা মেয়ে বা ছেলে না, ঠিক আছে? যে কোনো ডগ বোঝে কি থ্রেট আর কি থ্রেট নয়, ঠিক আছে? যখন একটা বাচ্চা করছে, সে জানে যে বাচ্চাটা খেলছে ওর সাথে, তো জেনারেলি ও কিছু করবে না। এবার সাপোজ ধরো তোমরা যখন ওকে সাপোজ আদরই করতে গেলে, ওটা পছন্দ করছে না, তখন কি ও অ্যাগ্রেশন দেখাবে। আচ্ছা, যে জিনিসটা ওরা পছন্দ করছে না, হয়তো বাচ্চার সেই আস্তে করে আদর করে মারাটাই ওর পছন্দ হচ্ছে, তাই ও তাকে কিছু বলছে না। কিন্তু একজন এল্ডারলি লোক যখন ওকে গিয়ে আদর করছে, তার টাচটা ও পছন্দ করছে না, তখন গিয়েও বলছে আরে পছন্দ না, দূরে থাক। এটা ওদের ল্যাঙ্গুয়েজ, এটা কোনোভাবে সেটা আমরা বুঝি না। তাই আমরা বলি ডগ অ্যাগ্রেশন দেখাচ্ছে, ডগ কামড়াচ্ছে। না, আমরা ভুল করি, ভুল মানুষরা করে, ডগ কোনোদিনও ভুল করে না। তো তুমি বলো, আমাদের ইন্ডিয়ান সার্কামস্টেন্স, মানে ধরি আমাদের ইন্ডিয়ান নাতিশীতোষ্ণ এরিয়া, আমাদের এখানে সবকটা স্টেটকে যদি ধরি, মোটামুটি আমাদের হচ্ছে এভারেজ টেম্পারেচার ধরতে পারি 32 থেকে 34 সারা বছর মিলে, ঠিক আছে? তো এই ইন্ডিয়ান সার্কামস্টেন্সে, মানে আমাদের মতো ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, এই সমস্ত গরম সার্কামস্টেন্সে কোন ফরেন ব্রিড সব থেকে ভালো পোষ মানে বা মানানো যায়? দেখো, যদি ফরেন ব্রিডের কথাই বলতে হয়, তাহলে কোনো ব্রিডই ঠিক নয়। আচ্ছা, কারণ কি, আমরা অ্যাজ এ মানুষ কোনো রকমের স্টাডি করি না একটা ডগ আনার আগে। আমরা একটা ডগ পছন্দ করলাম, নিয়ে চলে আসলাম। লাসা কোত্থেকে অরিজিনেটেড? লাসা টিবেট। টিবেট থেকে অরিজিনেটেড। টিবেটের যে মোনাস্ট্রিগুলো ছিল, ওদের মোনাস্ট্রির বাইরে টিবেটিয়ান ম্যাস্টিফকে রাখা হতো বিরাট বড় জায়গায় গার্ড দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, ঠিক আছে? ওরা প্রচণ্ড হিংস্র, প্রচণ্ড অ্যাগ্রেসিভ। যদি একটা মানুষকে ধরে, শেষ করতে ওদের কিছু মিনিট লাগবে। আর মোনাস্ট্রির ভেতরে থাকতো লাসা। কেন থাকতো বলো তো? কেন? ওইটুকু ছোট কুকুর, কিন্তু শুনেছি ওরা নাকি খুব অ্যাগ্রেসিভ হয়। অ্যাগ্রেসিভ না অ্যাকচুয়ালি, ওরা যেটা মানে করে, ও শুনেছি ওদের বুকের পাটায় খুব দম থাকে। অ্যাকচুয়ালি ওরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে ওরা মোনাস্ট্রির ভেতরটাকে গার্ড করে। কি করে গার্ড করে? ওরা অ্যাজ এ অ্যালার্ম সিস্টেম কাজ করতো। যখনই কেউ এন্টার করতো দরজা দিয়ে, তখন ওরা বার্ক শুরু করতো অ্যাগ্রেসিভলি। ভেতরের লোক তখন বুঝে যেত যে কেউ এসছে। ওই কারণে লাসাকে বানানো হয়েছিল। বানানো হয়েছে লাসাকে? প্রত্যেকটা ব্রিডকে এক একটা কাজের জন্য বানানো হয়েছে, সেটা বোঝো। শিটজুকে টয় ব্রিড কেন বানানো হয়েছে? অ্যাজ এ কম্পানিয়নশিপ। মানুষকে কোম্পানি দেবে, করে থাকবে, অ্যাজ এ কোম্পানি রিল্যাক্সেশন দেবে মানুষকে, তাই জন্য বানানো হয়েছিল। গোল্ডেন রিট্রিভার হান্টিংয়ের জন্য বানানো হয়েছিল। ল্যাব্রাডর হান্টিংয়ের জন্য বানানো হয়েছিল। প্রত্যেকটা ব্রিডকে এক একটা পারপাসের জন্য বানানো হয়েছে। এই পার্টিকুলার এই ব্রিডগুলোর এক একটা কাজ থাকে। যেমন কারোর হান্টিংয়ের কাজ, কেউ শিপ শেফার্ড, ঠিক আছে, শিপকে নিয়ে শিপের পাল ধরে নিয়ে যায়। তো ওদের মধ্যে প্রচণ্ড এনার্জি থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ব্রিডের। আর যেগুলো নালুস নুরুস পাপি, ঠিক আছে, টয় ব্রিড, ওগুলো বাড়িতে বসে থাকবে, কোলে কোলে থাকবে, ঘুরবে, বাস। তার মধ্যে একটা খুব জনপ্রিয় পাগ কোলে কোলে থাকবে। আর হিট করলো ভোদাফোনের অ্যাড থেকে। ভোডাফোনের অ্যাড। কিন্তু এবার ব্যাপারটা হয়েছে গিয়ে কি, এই পাগ এই ভোডাফোনের অ্যাডের পরে এত পপুলার হয়ে গেছিল, সবাই পাগ কিনতে চাইছে। আমাদের ব্যাপারটা কি হয়, আমরা অনেকে জানি না যে কি কি ব্রিড আছে। তো যখন পপুলারিটি পেয়েছে এই ভোডাফোনের অ্যাড থেকে, তখন সবাই পাগ, সুন্দর পাপি, ছোট, আমি নিয়ে ঘুরতে পারবো, রাখতে পারবো, কিনতে শুরু করলো। যেই কিনতে শুরু করলো, মার্কেটের ডিমান্ড বেড়ে গেল। ব্রিডাররা উদম সে ব্রিডিং শুরু করলো পাগের। ভুলভাল ব্রিডিং, জেনারেলি ভুলভাল ব্রিডিং। মার সাথে বাচ্চার মিটিং করিয়ে দিচ্ছে। এবার এই ইনব্রিডিংয়ের ফলে পাগের যে এই যে ফেসিয়াল যে ক্যারেক্টারিস্টিক্সটা, নাকটা ভোঁতা, তাতে করে পাগের শ্বাস নিতে অসুবিধা হয়। সেই জিনিসটা আরও বাড়িয়ে দিচ্ছে এই ব্রিডিং করে। তো এই জিনিসগুলো যারা রেজিস্টার্ড ব্রিডার, ওরা স্টাডি করে, অনেক স্টাডি করে যদি মনে করে হ্যাঁ এটা পারফেক্ট, তবেই ব্রিডিং করবে, নাহলে করবে না। আমরা যেটা ব্যাকইয়ার্ড ব্রিডার বলি, ব্যাকইয়ার্ড ব্রিডার মানে কি? আমি একটা ছেলে কুকুর তুললাম, 10-12টা মেয়ে কুকুর তুললাম, ব্রিডিং করালাম, 50-60টা বাচ্চা হচ্ছে, বিক্রি করলাম। কম দামে বিক্রি করলে হয় আমার, কারণ কি আমার তার পেছনে খরচা নেই। আমি খাঁচায় রেখে দিচ্ছি কেনেলে, পাখা নেই, এসি নেই, জল দিচ্ছি না, খাবার দিচ্ছি না,
আমি যখন কলকাতা শহরে আসি 2016-তে কলেজে পড়তে, তো তখন আমি কলকাতায় প্রচুর রেস্কিউর কাজ করেছিলাম। ডগ রেস্কিউ করা, ডগ রেস্কিউ স্ট্রিট করতাম, ডগ, স্ট্রিট ডগ, বিল ডগ, সব, হ্যাঁ রেস্কিউ করতাম। কলেজ বাঙ্ক করে বেরিয়ে যেতাম রেস্কিউ করার জন্য। এমনকি আমি সব মানে কলেজে যেতাম তোমাকে না। স্যালুট এটার জন্য। এটা লোকে মনের থেকে কলেজ হয়। বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়ার জন্য, লেকে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, তুমি আজকে একটা সমাজ সেবা করার জন্য কলেজ বাঙ্ক করেছিলে, এটার জন্য তোমাকে হ্যাটস অফ। এটা মনের থেকে, থ্যাংক ইউ। বাট এগুলো মনের থেকে আসে। তো আমি একটা কেসে গেছিলাম, মনে আছে, খিদিরপুরের ওখানে। আমাকে একটা দাদা বলেছিল যে গিয়ে একটু ওটাকে রেস্কিউ করে তুই আরেকটা বাড়িতে দিবি। যখন গেছিলাম ওদের ওখানে, যাওয়ার পরে আমি ওপরে উঠলাম দোতলায়, দেখছি ছাদের মধ্যে কেনেল করা খাঁচা। খাঁচা কেমন, চারিদিকে 3 দিকে ইট দিয়ে বানানো, আর একটা দিকে লোহার গেট করা। কুকুরটার গায়ে র্যাশ ভর্তি, বাটি পড়ে রয়েছে, আমি দেখলাম জল তো নেই, আর খাওয়ার শুকনো হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে যে 7-8 দিন খাবার দেয়নি, ভাতগুলো শুকিয়ে চিটে গেছে, চিটে গেছে একদম, আর ওগুলো চাল হয়ে গেছে পুরো, একদম বিরাট বাজে অবস্থা। আর আমি মানে লাইফে হয়তো ফার্স্ট টাইম ওরকম বাজে অবস্থায় কোনো ডগকে আমি দেখেছিলাম। কোন বিট ছিল এটা? ল্যাব্রাডর। কি করে করে এগুলো? ও তো অবজেক্ট হিসাবে ভাবছে না। অবজেক্ট আমি নিলাম, ওকে দিয়ে ব্রিডিং করালাম, বাচ্চা বিক্রি করলাম, টাকা পেলাম। ও থোড়ে ওর বাচ্চা হিসেবে ভাবাচ্ছে না, ও তো টাকার জন্য তুলছে না ওকে। তখন আমি ওটাকে বার করলাম, করে বেলঘুরি আর ওদিকে একটা ছেলেকে আমি দিয়ে এসেছিলাম। এখন আমার সাথে ছেলেটার কথা হয়, কুকুরটা খুব ভালো আছে। তোমাকে আমি ফটো পাঠাবো পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম প্রচুর করতাম। যেমন কি রাস্তার কুকুর তো জানোই যে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এখন কাজের সূত্রে টাইম হয় না, বাট কলেজের টাইমে প্রচুর রেস্কিউ করেছিলাম, বেড়ালও রেস্কিউ করেছিলাম, সেগুলো করতাম। এখনও মাঝে মধ্যে টাইম যখনই পাই করি। ওটা মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা, মানে খুব ভালো লাগে যখন তুমি একটা ডগকে ভালো স্টেটে দেখবে, খারাপ স্টেট থেকে বা চেঞ্জ হতে দেখবে না, মনের মধ্যে বিরাট স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমার জন্য এটা হয়েছে। খুব ভালো লাগে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। তুমি থ্যাংক ইউ না, আমি বলবো যে সবাই যাতে এই কাজটা করে। একদম, তুমি ইন্সপিরেশন নেওয়া দরকার সবাইকে। যেমনি আজকে টিভিতে বিভিন্ন স্টারদেরকে দেখে লোকে ইন্সপিরেশন নেয়, ওর মতো স্টাইল করবো, ওর মতো বডি করবো, অন্তত এইটাও একটা ইন্সপিরেশন মানুষের কাছে হওয়া দরকার। তুমি একটা মানুষের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করতে পারো, যে তোমরাও রেস্কিউ করো। আর এক প্রেজেন্টে প্রচুর মানুষকে দেখি, অতীতের তুলনায় এখন বর্তমানে অনেক মানুষ এই জিনিস করছে। প্রচুর অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছে এখন, আস্তে আস্তে মানুষ অ্যাওয়ার হচ্ছে। এটাও বলতে হবে যে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট তাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ কি তারা অ্যাক্টিভলি অ্যাওয়ারনেস করছে, যার জন্য প্রচুর মানুষ সচেতন হচ্ছে। আর এই যে ক্রুয়েলটি কেসগুলো হয়, যে আমার বাড়ির সামনে শুতে দেবো না, আমার বাড়ির সামনে টয়লেট পটি করতে দেবো না। আরে ভাই, ও অবলা জীব, ও টয়লেট পটি তো আর ইচ্ছে করে তোমার বাড়ির সামনে করছে না, বা ইচ্ছে করে তোমার বাড়ির গেটের সামনে শুয়ে থাকছে না। ও সেফ মনে করছে জায়গাটাকে, তাই জন্য ও শুয়ে আছে। একদম, ও গিয়ে কী করছে, তাড়িয়ে দিচ্ছে। প্রচুর ফ্ল্যাটে দেখবে প্রচুর মানুষ আছে, বলছে এর বাড়িতে কুকুর, লোম বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। আমার না একটা কথা বলার আছে, ওর বাড়িতে যখন মাংস রান্না হয় বা ওর বাড়ি থেকে যখন কোনো স্মেল বেরোয়, আমার সেটা পছন্দ হয় না। সেটা কি আমি বলতে চাই ওকে? না, কখনোই বলা হয় না। আমার ফ্ল্যাটে আমি যা খুশি করতে পারি, ওর ফ্ল্যাটেও যা খুশি করুক। ও আমার ফ্ল্যাটে ইন্টারফেয়ার করতে পারে না। ইললিগেল কাজ করলে বা বাজে কাজ করলে অবশ্যই বলতে পারে, বাট আমি তো আর খারাপ কাজ করছি না। রেখে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, বা তাকে আমি একটা জায়গা দিলাম, বা কয়েকদিনের জন্য যত্ন দিলাম, সেটা তো খারাপ কাজ না। মানুষের ভালোবাসা তুমি স্প্রেড করছো। আর আমি সত্যি কথা বলতে আমি দেখে নিয়েছি বর্তমান সমাজ এবং অতীত সমাজ থেকে মানুষ সবসময় ভালোবাসার এগেনস্টে। এইটা তুমি একটা পশুপ্রেম দিলে, আর হিউম্যানেরও যখন হিউম্যানের সঙ্গে একটা ভালোবাসা চলে, আলিঙ্গন মোমেন্ট যদি দেখা যায় মেট্রোতে বিভিন্ন জায়গায় লোকে খুব প্রোটেস্ট করে, কিন্তু কোনোদিন কোনো মেট্রোতে বা কোনো ট্রেনে বা কোথাও স্বামী স্ত্রীর মধ্যে মারপিট, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মারপিট কেউ যাবে না। ওরা তাদের তখন পার্সোনাল ম্যাটার হয়। খুব সুন্দর লাগে ওদের দেখতে, ও হাততালি বাজাবে, আরও পারলে লাগিয়ে দেবে ঝগড়া। কেন এই থিঙ্কিংটা, কেন তোমার কেন মনে হয়? প্রথমে একটা কথা বললাম যে মানুষের মেন্টালিটি, তুমি কারোর মেন্টালিটি চেঞ্জ করতে পারবে না। এক হচ্ছে গিয়ে হয়তো কুকুর দেখতে পারে না, ডগ হেটার। সেকেন্ড হচ্ছে গিয়ে যে হয়তো সে ভালো কাজ করছে সেটা দেখতে পাচ্ছে না।
জ্বলছে। এরকম প্রচুর কারণ আছে যার জন্য মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় যে এর বাড়িতে কুকুর রাখতে দেবো না, ওকে এই করতে দেবো না। প্রচুর মানে প্রত্যেক দিন এরকম কেস হচ্ছে ফ্ল্যাটে, কুকুর ঢুকতে দেবো না। রাস্তাটা কাদের জায়গা? গভর্নমেন্টের জায়গা, কুকুর ঘুরতে পারে। কুকুর সমাজের পার্ট, সমাজে সবার আমরা রাস্তায় গাড়ি রাখতে পারি, পার্ক করাতে পারি বাইক উইদাউট পারমিশন, কিন্তু কুকুর নিজের রাস্তাতে নিজে পটি করছে, শুয়ে আছে, সেখানে গিয়ে আমরা নাক গলাচ্ছি যে করবি না, জল দিয়ে তাড়িয়ে দিচ্ছি। দোকানের সামনে কি হয়? কুকুর থাকলে জল দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ওদের জায়গাতে আমরা এসে বসবাস করছি আর তাকেই আমরা সরিয়ে দিচ্ছি। সেটা ভেবে দেখেছো? এই যে পশু পাখির, এই যে গাছপালা কেটে ওদের জায়গা নষ্ট করে আমরা বিল্ডিং তুলছি, আমাদের ক্ষতি বাদই দিলাম, ওদের ক্ষতি করে আমরা আমাদের জায়গা করে নিচ্ছি। আবার ওরাই যখন এই জায়গাতে আমাদের সাথে মিশে চলতে চাইছে, আমরা সেটাও অ্যালাউ করছি না ওদেরকে। কোনো অ্যানিমেলস দেখবে মানুষকে হেট করে না, মানুষের সাথে একসাথে চলতে চায়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, অনেক জায়গায় দেখবে যে ডগ অ্যাগ্রেশন দেখায় মানুষকে, রাস্তার ডগ, স্ট্রে ডগের কথা বলছি, বাচ্চাদেরকে অ্যাগ্রেশন দেখায়, একদম অ্যাটাক করে, মাঝে মাঝে অ্যাটাক করে। কেন করে? অনেকে বলে র্যাবিশ হয়ে গেছে এই জন্য করছে। হ্যাঁ, র্যাবিস হয়ে গেলে ডগ নিজের যে ক্ষমতাটা থাকে ওটা হারিয়ে যায়, ঠিক আছে? ও খুব থ্রেটেন ফিল করে, জলে ভয় পায়, মানুষে ভয় পায়, তো তখন অ্যাজ এ সেভ করার জন্য নিজেকে ও বাইট করে। বাট এই যে দেখো যে অ্যাগ্রেসিভ হয়ে মানুষকে কামড়ে দিচ্ছে, বা আমরা বলি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমাকে কামড়ে দিল ডগটা, প্রত্যেক দিনের কেস এটা শুনতে পারবে। ডগ আস্তে আস্তে এরকম অ্যাগ্রেসিভ কেন হচ্ছে তোমার কি মনে হয়? তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো তাহলে বলবো এটা দেখো, একটা তো অ্যাগ্রেসিভ র্যাবিস বাদে যদি অ্যাগ্রেশন এর মধ্যে চলে আসে তাহলে এটা স্বভাবগত হয়ে যায়। মানে স্বভাবটা তো একদিনে তৈরি হয় না, ডে বাই ডে তৈরি হয়। মানে একটা এই যে আমি সাপোজ দেখি কতগুলো বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ কুকুরটা পাছা লাথি মারলো, কোনো দরকার নেই, করে দিল। একটা মানুষের কাছে কুকুরটা আদর খেতে খেতে টুকটুক করে দৌড়ে গেল, এই যা দাও সর সর সর, এরকম করলো, ঠিক আছে? এরকম কিছু মানুষের থাকে পরিস্থিতি এমন থাকে যে ভালো জামা কাপড় পরে আছে, কুকুরটা গায়ের মধ্যে উঠে গেল। হ্যাঁ, তো ওরা অতটা বোঝে না, ওদেরকে হয়তো সেই সময় মানুষের মোমেন্টও ওরকম থাকে না বোঝার যে ব্যাপারটাকে কামলি মানে রিয়াক্ট করে, অনেক রকম রিয়াক্ট করে ফেলে। হ্যাঁ, তো ওইটা একটা সার্কামস্ট্যান্স। বাট ডে বাই ডে যদি একটা ডগের সঙ্গে ওরমই করা হয়, ও কিন্তু নিজেকে আলাদা করে ফেলবে। ও তখন যেমনি মানে আমি দেখেছি, কোনো যদি কালো বাইক বা কালো গাড়ি যদি একটা কুকুর বা তার বন্ধু কাউকে, কুকুরদের কারোর দলের কাউকে চাপা দিয়ে যায়, ওরা কালো গাড়ি দেখলেই তারা করে। ঠিক, কারণ কি ও জানে ওটাই থ্রেট আমার জন্য। তো ওই জিনিসটা দেখলে মানে ওদের তো আর সেই ক্ষমতা নেই যে গাড়ি অনেকগুলো হতে পারে সেম টাইপের, তো ওরা ভাবে ওটাই থ্রেট, ওটাকে আমরা অ্যাটাক করবো, কারণ কি ওই আমাদেরকে এসে আগে মেরেছিল। তো এই যখন আমরা অ্যাজ এ হিউম্যান আমরা যখন ডগদের প্রতি বাজেভাবে অত্যাচার করি, যখন ও আদর খেতে আসছে আমি ওকে মেরে দিচ্ছি, ডগ প্রত্যেকটা টাইমে হিউম্যান বিংকে অ্যাজ এ থ্রেট নেবে। তো আমি যখন ওর সামনে দিয়ে নর্মালি হেঁটে যাবো, ডগ ভাবছেন না ও হেঁটে যাচ্ছে না, ও আমাকে অ্যাটাক করার জন্য সামনে দিয়ে যাচ্ছে, ও এসে বাইট করবে নিজেকে সেভ করার জন্য। কার ভুল হলো? ভুলটা কার? হিউম্যান, মানুষেরই ভুল। আমরা তারপরে দিন কেএমসিকে ফোন করে বলছি দাদা ডগটাকে তুলে নিয়ে যান, কি হচ্ছে না কি করে শুনি নাকি বাঘের পেটে যায় এরা। না না, ওসব কিছুই হয় না, ওটা নিয়ে ওদের যে জায়গাটা আছে, ওদের একটা শেল্টার টাইপের আছে, বড় জায়গা আছে, ওখানে রেখে দেয়, ঠিক আছে? এবার দেখো, এবার সত্যি কেএমসির গাড়ি আসছে না, কাকে ফোন করছে না কোথায় পাঠাচ্ছে তুমি কি করে জানবে? অনেকে আছে কেএমসিকে ফোন করে না, অনেকে আছে বলে যে ডগ ক্যাচার বা ওই ধরো রাস্তার আশেপাশে যে ছেলেপিলেগুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে, 2-3 পয়সা চায় মানুষের কাছে, ওদেরকে বলে বাবু এই কুকুরটাকে নিয়ে না ওই জঙ্গলটায় ছেড়ে আয়। আমার চোখের সামনে হয়েছে, আমার বাড়ির সামনে, আমার ফ্ল্যাটের নিচে আমি দেখছিলাম দুটো ছেলে একটা ডগকে পাজা কোলা করে, একজন দুটো পেছনের পা দুটো ধরলে, একজন সামনে পা দুটো ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের বাস স্ট্যান্ড আছে বাড়ির সামনে, পেছনটাই নিয়ে যাচ্ছে, ডগটা নড়াচড়া করছে নিজেকে বাঁচানোর জন্য। আমি সঙ্গে সঙ্গে নিচে গেলাম, গিয়ে নিচে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কী হচ্ছে, ওরা বলতে পারলো না। আমি তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম বাচ্চাগুলোকে যে কোথায় নিয়ে যাচ্ছিস ওকে, বলে ওই তো ওই দাদাটা আমাকে টাকা দিয়েছে, বললো ওকে ওই জঙ্গলটায় ছেড়ে আসতে। অ্যাকচুয়ালি বলেছে ফেলে দিয়ে আসতে। কি হচ্ছেটা গিয়ে গেলো। অনেক সময় দেখবে যে নতুন ডগ আমাদের পাড়ায় ঢুকে যায়, কিভাবে আসে এরকমভাবে, কেউ কাউকে বলে এই কুকুরটাকে ওখানে ছেড়ে দিয়ে। সাপোজ ধরো আমি ডগ হেটার, আমি কি বলছি নিচের ছেড়ে পিলেকে যে এই কুকুর আমি তোকে 50 টাকা দিলাম, যা ওই কুকুরটাকে ওই পাড়ায় গিয়ে ছেড়ে দিয়ে। ওই পাড়ায় গেলে কি হচ্ছে, ওই পাড়ার কুকুরগুলো ওকে অ্যাটাক করছে, ডগ ফাইট শুরু হচ্ছে।
তখন মানুষ ফোন করে আবার বলছে যে ডগ ফাইট হচ্ছে, ডগ কামড়াকামড়ি করছে, নিয়ে যান। ভুলটা কে করছে অ্যাকচুয়ালি? ভুলটা কুকুর নিজের মতো কুকুরের জায়গায় আছে, তুমি তোমার মতো মানুষের জায়গায় আছে, সুন্দর চলছে না, সেটা মানুষের পছন্দ না, মানুষের ঝামেলা পছন্দ, তাই মানুষ কলকাঠি নাড়াচ্ছে, তারপরে ঝামেলা হচ্ছে, তারপরে কিছু হলে ডগ দোষ, রাস্তার কুকুরগুলো দোষী। রিসেন্টলি একটা ঘটনা খুব ভাইরাল হয়েছে, তুমি নিশ্চয়ই দেখেছো, মুম্বাইতে। আমাদের এত বড় শহর, এত শিক্ষিত মানুষের শহর, এত লোকের রোজি রোজগার দেয়, সেই মুম্বাই শহরে একটা পশু একটা ইয়েতে যেখানে হচ্ছে গ্রুমিং করানো হয় ডগদের, সেই গ্রুমিং সেন্টারে একটা ভিডিও ভাইরাল হয়, পুতুলের মতন একটা কুকুরটা, চাউ চাউ ছিল, হ্যাঁ চাউ চাউ ব্রিড, তাকে কিভাবে মারছিল, ব্রুটলি মারছিল, ঘুষি, মানে ইয়ার কি একটা চড় মারলো, এই মারলো, এইটা না, ঘুষি মারছে। তবে লাস্টে যখন পড়ে গেল, লাথি মেরে বার করলো। এগুলো মানুষরা ওই জায়গায় কাজ করেও মানুষের মধ্যে এরকম আচরণ, খুব ইম্পর্টেন্ট জিনিস। ও আউট অফ প্যাশন করতে যায়নি, ও শুধু টাকার জন্য গেছে ওখানে। তবুও টাকার জন্য তাকে তো সম্মান করা দরকার জায়গাটায়। ও কেন সম্মান করবে? ও টাকার জন্য গেছে, ও ওই জিনিসটাকে অ্যাজ এ অবজেক্ট ভাবে, সেটা নয় আমাদের চোখে পড়েছে বলে আমরা সবাই জানতে পেরেছি ও ছেলেটা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হয়ে হবেটা কি, বেল পেয়ে যাবে, কারণ কি আমাদের লয়ের মধ্যে এখনো 50 টাকার বেল আছে। আমরা সেটা চোখে দেখতে পেরেছি সিসিটিভির কারণে, ইন্টারনেটের কারণে। প্রত্যেকটা সময় এটা হয়ে যাচ্ছে, হয়তো আমাদের চোখে পড়ছে না, কোটি কোটি ঘটনা ঘটছে, হচ্ছে আমাদের চোখে পড়ছে না। আচ্ছা তুমি একটা কথা বলো, হাইওয়ে দিয়ে যখন যাও, কুকুর যেমনি আওয়ারা ঘোরে, ছাগলও কিন্তু আওয়ারা ঘোরে। ঘরে কটা ছাগল মরে আর কটা কুকুর মরে? একটা ছাগল দেখবে না মরে থাকতে, 4-5টা কুকুর কিন্তু দেখতে পারবে পার ডে। কেন? কুকুর লাবারিশ, একদম। ওই কুকুরগুলো কোনো মালিক নেই। কিন্তু ছাগলের যদি মালিক কোথাও না কোথায় দিয়ে দেখে নেবে, মানুষের পেছনে একটা ভয় আছে, না এর ছাগলের 14 পুরুষের টাকা নেবে আমার কাছ থেকে, একদম। আজকে লাবারিশ বলে তার কোনো দাম নেই। দাম নেই। গাড়ি কিন্তু পারে একটু সাবধানে চলতে, আসতে যেতেই পারে। আমার নিজের ভাই বাইক নিয়ে যাচ্ছিল বাড়িতে, রাত্রেবেলা হঠাৎ করে মাকে ফোন করে বলছে মা বাইক থেকে পড়ে গেছি, আর খুব ভালোভাবে চোট পেয়েছিল। বাড়ি আসার পরে মা জিজ্ঞেস করছে যে কিভাবে পেলি ব্যথা? বলে কুকুরটা ছিল, আমি পাশ কাটাতে গেছি, পড়ে গেছে। পড়ে গেছে বলতে একদম খাদেই পড়ে গেছি, বাজেভাবে কেটেছে। তো তুমি ভাবো না, ও কিন্তু চাইলে মেরে দিয়ে বেরিয়ে যেতে পারতো, মেরে দিয়ে কারা বেরোয়? মেরে দিয়ে বেরোলেও যদি 4 চাকা হয় তাহলে হয়তো বাঁচবে, 2 চাকা যদি হয় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এবার মারেটা কারা? যাদের মধ্যে ওই রাগটা কাজ করে যে এই পেয়েছি, এটাকে মেরে দেখি কেমন লাগে। আমার রুটে আসছিস, আমার রুটে আসা, ব্যাস দিয়ে দিই। ওদের মধ্যে মানে একটা অ্যাঙ্গার কাজ করে, এই মেরে দেবো, দেখি কি হয়, মেরে দেবো। তো ওদের মধ্যে ওই যে একটা পশু, তুমি ভাবো না একটা মানুষকে যদি ওরমভাবে গাড়ি ধাক্কা মারে কতটা ব্যথা লাগতে পারে, তুমি ওইভাবে চিন্তা করো না। পশুর তো আর আলাদা কোনো ফিলিংস হয় না, ফিলিংস তো সেম। একটা মানুষের যেরমভাবে আঘাত লাগবে একটা ট্রাক ধাক্কা দিলে বা একটা গাড়ি ধাক্কা দিলে, একটা কুকুরের কতটা লাগছে। মানুষের নয় ট্রিটমেন্ট করার জন্য হসপিটাল আছে, কেউ কাউকে হেল্প করে মানুষটাকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। কুকুরটা জঙ্গলে ঢুকে যাচ্ছে, কাতরাচ্ছে সারা 2-3 দিন ধরে, কেউ কেউ মরে যাচ্ছে, কেউ কেউ ওরমভাবে পঙ্গু হয়ে চলছে, একদম 2 পায় 3 পায়। তো আলটিমেটলি আমরা মানুষরা দোষী, সেটা বুঝতে পারছো? এই হচ্ছে কি ব্যাপার। তো আমাদেরকে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে বুঝতে হবে। তা তোমার কি মনে হয় আজকে আমাদের সমাজে সেক্স এডুকেশনটা যেমনি দরকার, তেমনি তোমার মনে হয় তাহলে পশু প্রেমেরও জন্য একটা এডুকেশন ইনক্লুড করা দরকার, যাতে আগামী প্রজন্ম এই কাজটা না করে? অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট এখন অল ওভার দ্য কান্ট্রি বা ফরেনেও প্রচুর বাড়ছে বা বেড়েছে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রচুর হয়, কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো নট ফর দ্য পাবলিক, নট ম্যান্ডেটরি। এটা মানে কি, তুমি যদি চাও ইউ ক্যান অ্যাটেন্ড মাই প্রোগ্রাম, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দেন ইউ ক্যান্ট, ইউ ডোন্ট নিড টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। বাট আমি যেটা বলছি যে আজকে যদি পশু প্রেমটা সমাজে ম্যান্ডেটরি হওয়া দরকার, যেমন সেক্স এডুকেশনটা ম্যান্ডেটরি, পশু প্রেমটাও তো ম্যান্ডেটরি হওয়া দরকার না? একদম, নাহলে নলেজ পাবে কোত্থেকে? একদম তাই। এবার এটা একটা কথা বলি, যেমন বাবা মামার দায়িত্ব, ঠিক আছে, একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা। তো একটা প্রাণীর যে আঘাত লাগে সেটাও তার বাবা মার দায়িত্ব, তাকে বোঝানো। সম্ভব হয় না, কারণ বলছি অনেক বাবা মাই আছে যে পশুকে পছন্দ করে না, কুকুর দেখলে গরম জল গায়ে দিয়ে দেয়। হ্যাঁ ঠিক, অনেক বাবা মা আছে, কিন্তু তা বলে তো তার সন্তান এটা হবে সেটা কিন্তু নয় না। যদি তাকে সন্তানকে প্রপার শিক্ষা দেয়, ওর বাবা মা মূর্খ জানে না, কিন্তু অনেকে আছে টাকা আছে এখনকার দিনে চ্যালেঞ্জ করে, মানে
পাতলুন ঢিলা হয়ে যাবে, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াবে। হুম। তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে যখন, আর ইংলিশ মিডিয়াম যদি আজকে এই সিলেবাসটা যদি নিয়ে আসে, পশুপ্রেমটা যদি শেখায়, তাহলে কিন্তু আগামী পর্যন্ত তার ছেলে অন্তত বাবা মাকে আটকাবে। খুব ভালো কথা বলেছো, খুব ভালো টপিক। এটা আমাদের মানুষরা যদি দেখে, তাহলে ইন্সপায়ার্ড হয়ে যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট যদি এটাকে টেক আপ করে, ঠিক আছে, নিজের একটা বুকের মধ্যে সামিল করলো, খুব ভালো হয় জিনিসটা। কারণ কি প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা ইভেন কি প্যারেন্টসও তাহলে এডুকেট হবে যে এটা করা উচিত, এটা করা উচিত না। ইন্ডিয়াতে গার্ড ডগ হিসেবে আমি ম্যাক্সিমাম দেখতে পাই, ম্যাক্সিমামটাই দেখা যায় যে জিএসডি খুব ফেভার করে। জিএসডিটা হয়তো আমি ভুল বলছি, অ্যালসেশিয়ান বলে, হ্যাঁ জিএসডি কিছু কিছু মানুষ বলে। তো এই জিএসডির চেহারা আগে দেখতাম খুব সুন্দর, একদম তাগড়ায় গোল গানা লম্বা টাইপের, আর এখনকার জিএসডিগুলো দেখি কেমন একটা মানে চিকেন লেগ পিস টাইপের, রোগা চেহারা, বাঁকা টাইপের চেহারা। এটা কারণটা কি? কোনো কি ব্রিডের ভুল হচ্ছে? দেখো, যেটা আমি বললাম, ইনব্রিডিং মানে হচ্ছে গিয়ে তোমার ওই নিজেদের মধ্যে, মানে মা বাবার সাথে, বাবা মার সাথে মিটিং করে দিচ্ছে, বাচ্চাদের সাথে মিটিং করে দিচ্ছে, বাচ্চা করে নিচ্ছে। তাতে করে যে জেনেটিক ডিসঅর্ডারগুলো, ওগুলো আস্তে আস্তে আরো বাড়ছে। আমরা কি চাই? কমাতে চাই না, উল্টে বাড়ছে। এবার কি হচ্ছে মেইনলি, যেটা তুমি রোগা জিএসডি দেখো, রোগা মোটা বলে কিছু হয় না। অ্যাকচুয়াল যে জিএসডি, তারা কিসের জন্য বানানো? এটা অ্যাকচুয়ালি দেখো, যদি আমাকে জিজ্ঞেস করতে জিএসডিটা বানানো কেন হয়েছিল, এটা আজ থেকে আমাদেরকে প্রায় 70-80 বছর আগে চলে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জিএসডিটা হচ্ছে জার্মান শেপার্ড ডগ, যেটা জার্মানিরা ইউজ করতো গার্ড ডগ হিসেবে, আর্মিদের সঙ্গে থাকতো, নাৎসিদের সঙ্গে থাকতো। তো এই জিএসডিটাকে একবার আমেরিকানরা ছল করে বা কোনোভাবে কিনলো, তাদেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ করার জন্য। কারণ ওটা একমাত্র কুকুর ছিল সেই সময় যে ওই সার্কামস্ট্যান্সে জার্মানিতে গিয়ে বরফের মধ্যে খেলে লড়তে পারবে। একদম। আর তারপরে আমেরিকানদের যে একটা ইগো রয়েছে, যে জার্মানদের তারা পছন্দ করে না, তার জন্য এই জিএসডি নামটা চেঞ্জ করে দিল অ্যালসেশিয়ান। একদম। এবার পুরোপুরি গল্পটা আমি জানি কি জানি না, এবার তুমি কিছু ভুল থাকলে রেকটিফাই করে দাও। এবার জার্মান শেপার্ড কিনেছে বললে তুমি, কার থেকে কিনেছে? জার্মানদের থেকে কিনবে। জার্মানদের থেকে কিনেছে, তার মানে জার্মান শেপার্ড তখন অরিজিনেট হয়ে গেছে। একদম 1899 ম্যাক্স ভন স্টিফানিটস, উনি জার্মান শেপার্ডের ফাউন্ডার। উনি একটা ব্রিড চাইতো যেটা খুব অ্যাজাইল হবে, গার্ড করতে পারবে, হার্ডিং করতে পারবে ওর বন্ধুর সাথে। তো পার্টিকুলার ওই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সের ডগের খোঁজে বেরিয়েছিল। সব জায়গায় ঘুরতো, জঙ্গল, বিভিন্ন শোতে যেত। তো একটা ডগ শোতে যান উনি, গিয়ে ওখানে একটা ডগকে দেখলো, দেখে ওনার প্রচণ্ড পছন্দ হলো জিনিসটা। ওটা কোন ব্রিড ছিল? এবার মজার কথা, এই যে প্রত্যেকটা ব্রিড ওদেরকে মানুষ বানিয়েছে, বাট ধরো এই যে উলফ থেকে তো এক একটা ব্রিড এসছে। একদম। উলফকে তো মানুষ ইচ্ছে করে ব্রিডিং করায়নি, উলফরা নিজেদের মধ্যে ব্রিডিং করতো। ইনব্রিডিং বলো, আউটব্রিডিং বলো, করে বিভিন্ন রকম ব্রিডের জন্ম হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু মানুষ করেনি, সেটা ন্যাচারাল। তো সেরকমই একটা দেশি ব্রিড, দেশি কুকুর রাস্তায় ঘুরে বেড়াতো ওখানে, তাদেরকে নিয়ে মানুষ পালে, সেটা কোনো স্পেসিফিক একটা ব্রিডের হয়, ঠিক আছে? তো এই যে ম্যাক্স ভন স্টিফানিটস যে কুকুরটাকে শোতে দেখেছিল, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট রেজিস্টার্ড জার্মান শেপার্ড। উনি যখন দেখেছিল তখনও কিন্তু রেজিস্টার্ড হয়নি, ওনার জাস্ট ডগটাকে দেখে পছন্দ হয়েছে যে আরে এটাই আমি চাইছিলাম। তো যে শো করছিল কুকুরটাকে, ডগ শোতে, ওনাকে বললো যে ওদের তখন তো গোল্ড সিস্টেম থাকতো, তখন তো আর টাকা সিস্টেম ছিল না। তো এই জার্মান গোল্ড, 200 জার্মান গোল্ড সামথিং ওরকম হবে, দিয়ে উনি কুকুরটাকে কিনে নিল। কেনার পরে উনি ব্রিডিং প্ল্যান বানালো। উনি জানে যে ওনার কী কী লাগবে, আমার পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, সেটার অনুযায়ী উনি ব্রিডিং প্ল্যান বানালো যে এই কুকুরটার মধ্যে এটা আছে, আমি এর সাথে মিটিং করাবো, এরকমভাবে বানাবো। কুকুরটাকে ব্রিডিং করিয়ে জার্মান শেপার্ড তৈরি করলো। তো উনি কাজের জন্য তৈরি করেছিল, তাদের মেটাবলিজম হাই থাকে, তো তারা জেনারেলি রোগা, গার্ড ডগ, ঠিক আছে? বিভিন্ন লাইনের হয়, ওয়েস্ট লাইনের হয়, ইস্ট লাইনের হয়, ঠিক আছে? তারপরে এই শোয়ের ব্যাপারটা আসলো,
যে এই রেজিস্টার্ড বড় বড় যে শোগুলো হয়, ঠিক আছে, এই শোতে যেটা হয় যে ডগটাকে কতটা সুন্দর দেখতে লাগছে, ডগটা কতটা হেলদি, তাই জন্য একটা স্পেসিফিক আলাদা ব্রিডিং প্রোগ্রাম বানিয়ে ওই যে তুমি যে দেখো মোটা সোটা জার্মান শেফার্ড সেগুলো বানালো হলো। কালচে দেখি কিছু কিছুটা হলুদ কালো দেখতে পাওয়া যায়, কিন্তু হলুদ কিছু কিছু কালো? কালো হয়। কালো হয়, দেখবে একটা ওদের যে পেছনটা সেটা পড়ে থাকে, নিচু টাইপের। সেটা প্রচণ্ড ব্রিডিং এর ফলে হয়েছে, মানে ইনব্রিডিং বলো আউট ব্রিডিং বলো, এক্সেসিভ ব্রিডিং এর ফলে। কারণ কি জার্মান শেফার্ড একটা পপুলার ব্রিড, ঠিক আছে, তো মানুষের ডিমান্ড আছে, মানুষ ব্রিডিং করিয়েছে, বাচ্চা বিক্রি করেছে, তো সেই ব্রিডিং করে করে এই পর্যায়ে চলে গেছে। কিন্তু অ্যাকচুয়াল জার্মান শেফার্ড তুমি যদি দেখো তাহলে দেখবে স্ট্রেট ব্যাক পুরো। কেন স্ট্রেট ব্যাক হবে না? ওদেরকে তো কাজের জন্য বানানো, অ্যাজাইল, দৌড়াতে পারবে স্পিডে, তাই জন্য বানানো স্ট্রেট ব্যাক। এখনকার জার্মান শেফার্ড দৌড়াতে পারবে? ওদের এটা এরকম পড়া আর পা গুলো দেখবে লড়খাড়ায়, একদম। আর লেজটা সবসময় নামানো থাকে, নিচে নামানো থাকে, নিচে নামানো থাকে। কারণ কি ওদের কোমরটা পুরো পড়ে গেছে, নিচে ঝুলতে থাকে লেজ, আর পা দেখবে লড়খড়ায়, পেছনের পা দুটো দেখবে একটা পা আর একটা পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। মানুষ সেটা বোঝে না, ব্রিডিং করেই যাচ্ছে। স্টাডি করা দরকার না এগুলো, স্টাডি করে তুমি পার্টিকুলার ঠিক ব্রিডটাকে তুমি বাড়াও, তাহলে গিয়ে মানুষ ঠিক ব্রিডটা হাতে পাবে। আমরা যেটা করছি যে ব্রিডিং করিয়ে যাচ্ছি, তাতে করে কি হচ্ছে? ব্রিডগুলো নষ্ট হচ্ছে, আর কিছুই হচ্ছে না। ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হচ্ছে, টেম্পারমেন্ট নষ্ট হচ্ছে। মেইন কথা, একটা ডগের টেম্পারমেন্ট কি হওয়া উচিত? কাম থাকবে, ভদ্র থাকবে, মানুষের সাথে সোশ্যাল থাকবে। এখন ডগ এত অ্যাগ্রেসিভ হচ্ছে কেন? বাজেভাবে ব্রিডিং এর ফলে। কারণ কি আমি তো পার্টিকুলার নেচারের জিনিসটাকে আরো বাড়িয়ে দিচ্ছি না, কোথায় আমি কমাবো সেটা না, আমি ব্রিডিং করেই যাচ্ছি, আমার স্টাডি করার দরকার নেই, আমি বাড়িয়ে দিচ্ছি। তাই জন্য এখন এত ইস্যু দেখা যায় ডগের মধ্যে, ডগ ই করছে, ডগ সেই করছে। ডগ স্টেবল হতেই যায় না। ডগ তো কাজ করবে, কিন্তু একটা টাইম তো কাজ শেষ হবে, রিল্যাক্স করবে। ডগ সেটা জানেই না কি করে রিল্যাক্স করতে হয়। তো ঘরের মধ্যে যখন সবাই উৎপাত করছে সবসময়, তখন পেট প্যারেন্টসের একটা দাবি থাকে যে আমার ডগ সবসময় লাফালাফি করছে, কেন করছে? তোমার একটা কথা বলো, ডগকে ভালোভাবে রাখার জন্য তাকে খাওয়া দাওয়া তো ঠিকঠাক দেওয়া দরকার। অবশ্যই। একটা কুকুরের ডায়েট কিরকম হওয়া দরকার, আর ডায়েটটা কি বিভিন্ন ব্রিডের জন্য বিভিন্ন রকম হয়? ডায়েটটা ইরেসপেক্টিভ অফ ব্রিড, ঠিক আছে। এবার যেমন পাগ বা যেগুলো খুব ছোট ব্রিড, টয় ব্রিডগুলো, তাদের মাজেল ছোট থাকে, তারা ওই ভালোভাবে খেতে পারে না, তাই জন্য তাদেরকে দেওয়া হয় লিকুইড ফুড বা ওয়েট ফুড দেওয়া হয়, যাতে করে তারা লিক করে খেতে পারে। যেমন ইংলিশ বুলডগ, মাজেল এত ছোট হয় ওরা চাবাতে পারবে না, মুখ ঢোকাতে পারবে না। কি করে ঢোকাবে? মুখ ঢোকাতে গেলে তো নাক ঢুকে যাবে, নাক ঢুকলে শ্বাস নেবে কি করে? তো তাই জন্য তাদেরকে লিকুইড খাবার দেওয়া হয়। আর এমনিতে ডায়েট বলতে গেলে দেখো, ডগ করতে গেছে উলফ থেকে। উলফরা কি খেত? শিকার করে খেত জঙ্গলি জানোয়ার, কাঁচা মাংস। কাঁচা মাংস। এখনকার যুগে আমরা কাঁচা মাংস দিতে পারবো না, বয়েল করে দাও মাংস, বাস। কিছু সবজি দাও নিউট্রিশনের জন্য, ভিটামিনের জন্য, প্রোটিনের জন্য। ভাত দেওয়াটা একদমই ডগকে উচিত না। আচ্ছা। কারণ কি, ভাতে কার্বোহাইড্রেট থাকে। এবার তুমি কি তোমার ডগকে এক্সারসাইজ করাচ্ছ? না। আমরা যেই অ্যামাউন্টে আমরা এক একজন মানুষের বাড়িতে যাই, পেট প্যারেন্টস যখন দেখায় যে আমি বাটি এই ভর্তি করে দিচ্ছি, আমি বললাম যে এই ভর্তি করে আপনি যদি বাটি দেন, তাহলে আপনাকে খোলা মাঠে 2-3 ঘন্টা ডগকে ছোটাতে হবে। আপনি সেটা করছেন? কার্বোহাইড্রেট ঢুকছে, কোনো কাজ করছি না আমি, ফ্যাট জমছে, আমি মোটা হব। ডগ মোটা হচ্ছে, লেথার্জিক হয়ে যাচ্ছে, এনার্জি বাড়ছে শরীরে, বার্কিং শুরু করছে, লাফালাফি শুরু করছে, জিনিসপত্র কাটাকাটি শুরু করছে। ভাত দেওয়া ওর জন্য উচিত না। যা লাগবে, যতটুকু লাগবে, মাছ দাও, মাংস দাও, ডিম দাও, সবজি দাও। ভাত যদি দিতেই হয়, মানুষ পেট ভরানোর জন্য দেয়, অল্প করে দাও, বেশি দেওয়ার দরকার নেই। আর সব সময় ডায়েট যদি বলতে হয়, কনসাল্ট ইওর ভেট। আমরা ট্রেনাররা জানি, বা অনেকজন আছে, অনেকেই অনেক কিছু জানি, বাট যেখানে ভেটেরিনারির প্রশ্ন আছে বা কোনো হেলথ কনসিয়াস রিলেটেড জিনিস, ভেটেরিনারি ডাক্তার তোমার অবশ্যই একজন থাকা দরকার। আমার ডগের জন্য একজন ভেটেরিনারি ডাক্তার থাকা দরকার, একদম পার্টিকুলার, যাকে আমি যখন খুশি ফোন করলে পাওয়া যাবে এমার্জেন্সিতে। প্যারাভেট নয়,
যে এসে ইঞ্জেকশন দিয়ে দেবে, ভ্যাকসিন করে দেবে, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ডক্টর। ওকে। মানুষ টাকার জন্য যে কাউকে বলে দিচ্ছে এসে আমার ভ্যাকসিনটা করে দিও, একদম নিয়ে যেতে হবে না। না, বাড়িতে এসে করে দিচ্ছে কম দামে। সব কিছু মানছি, সে যে ভুল জিনিসটা দিচ্ছে না তার কি গ্যারান্টি আছে? আজকে ডক্টর কিছু হয়ে গেলে রেসপন্সিবলটা কে হবে? ডগ, মানুষ তো নয়, মানুষের এটাই কিছু যায় আসে না। ওপিনিয়ন। কিছু যায় আসে না মানুষের। তো প্রত্যেকটা মানুষকে ডগ নেওয়ার আগে, এখন যেটা হয়েছে আমার সাথে, যে ডগ নেওয়ার আগে মানুষ আমাকে ফোন করে যে দাদা আমি এই ডগটা নেব, বা আমাকে সাজেস্ট করুন যে কোন ডগটা নিলে ভালো হয়, আর আপনি আপনাকে দিয়ে ট্রেনিং করাবো। আচ্ছা, তো তুমি প্রথম থেকেই মানে ইয়ে করো, গাইড করো, তাই তো? মানে কোন ডক্টর নিলে ভালো হয়, তাকে এখন এনে হ্যাঁ, কিভাবে? এখন এটা হয়ে গেছে, এখন মানুষ আগের থেকে ফোন করে, এটা খুব রিসেন্ট দেখছি সচেতন হয়েছে কিছু। ফোন করছে, ফোন করে আগের থেকে, মানে ডগ কিনে নি তার আগে বলছে আমি এই ডগটা নেব, আমাকে ট্রেনিং দেবে। তাহলে আমরা এই পডকাস্টের মাধ্যমে আরো মানুষকে সচেতন করতে পারি। একদম। এত ইনফরমেশন দিয়ে তুমি যেগুলো জানাচ্ছ সেগুলো জানিয়ে আমরা আরো বেশি মানুষকে সচেতন করতে পারি। তোমার ফেভারিট ব্রিড কোনটা? আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে গিয়ে গোল্ডেন রিট্রিভার আর জার্মান রেখে শেপার্ড। দিয়েছো? হ্যাঁ, রেখে দিয়েছি। কারণ কি, ওদের ক্যারেক্টারিস্টিক্সটা আমার প্রচন্ড ভালো লাগে। মানে ব্যাপারটা দেখো, টয় ব্রিড আমি নিতেই পারতাম, ছোটোখাটো একটা ব্রিড, বাট আমি একটু মানে তুফান টাইপ, মানে একটু খেলাধুলা করবো, লাফালাফি করবো, ঘরে থাকবো না, দৌড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো। গোল্ডেন রিট্রিভার সেম, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। তো আমার ক্যারেক্টারিস্টিক্স আছে সাইজে একটু বড় হবে, আদর ফদর করতে হ্যাঁ। পারবো, জড়িয়ে ধরতে পারবো, লাফালাফি ব্যাস। করবো, বাস। একদম। শান্ত হয়ে থাকা চাই না ডগ। শান্ত হয়ে থাকলে ডগ কেন পুষবো? বিড়াল পুষে দেবো, ডগ লাফালাফি করবেই, স্বাভাবিক। তো ডগের জন্ম হলো, ডগের ট্রেনিং হলো। হ্যাঁ। এরপর মধ্যবয়সের কার্যকলাপ নিয়ে তো কিছু আলোচনা করি, একদম একদম তাদের তো বংশ বিস্তার করতে হবে। একদম। সব থেকে বড় প্রশ্ন আজকের পডকাস্টে, সব থেকে হিট প্রশ্ন, এই যে আমরা ছোটবেলা থেকে শুনে আসি, এই মেনলি শুনেছি কোথায়, এই একদল মনে করো স্কুলের মেয়ে যাচ্ছে, তার পেছনে তার থেকেও দ্বিগুণ দলের ছেলে পেছন পেছন ঘুরছে। পেছন ছুটছে। পাড়া কাকা কাকিমা মা মাসিরা বল, দেখো ভাদ্র মাসের কুকুরের মতন ঘুরছে। এই ভাদ্র মাসের কেসটা কি? প্রথম যখন ডগের ইভলভ হয়, ঠিক আছে, একটা ডগ তার বাচ্চা জন্ম দিল, তাতে কটা ডগ হলো? তো 6-7টা ডগ হলো। বলো, ম্যাক্সিমাম কটা বাচ্চা হতে পারে? দেখো ম্যাক্সিমাম তো রেকর্ড প্রচুর আছে, যে 10-12টা, রেকর্ডটা আমি ভুলে যাচ্ছি ঠিক, বাট অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7টা বাচ্চা হয়, ঠিক আছে। অনেকে 10টা-12টাও হয়, ঠিক আছে। এবার যখন ওই ফার্স্ট ডগের মিটিং হলো, ফার্স্ট ডগটা আমি ধরে নিলাম কোনো একটা ফার্স্ট ডগ ছিল, তার 5-6টা বাচ্চা হলো। ডগের পিরিয়ড হয় 6 মাস পর পর। আচ্ছা, মানে এক বছরে দুবার হয়? 1 বছরে 2বার হয়। ওকে। ডগটা জন্মালো, তার 6 থেকে 7 মাসের মাথায় ফার্স্ট পিরিয়ড হবে ডগে। তো ওই যে একটা 6 থেকে 7টা বাচ্চার একসাথে পিরিয়ড হয়, আর তাদের মিটিংও হবে, তাদের বাচ্চা হবে। তো ওই একটা টাইম, একটা ফ্রেম চলে আসে, যে ওই ভাদ্র মাসের টাইমটা, যে এই পার্টিকুলার টাইমটায় একটা ফেজের ডগ একসাথে পিরিয়ডসে আসে। আর জেনারেলি পিরিয়ডসে আসলে কি হয়, মেল যারা ডগস হয় তারা অ্যাট্রাক্টেড হয়ে যায় ফিমেলসদের প্রতি। আচ্ছা তাই জন্যই ফাইট হয় একটা মানে মেল ডগের মধ্যে। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো এই ভাদ্র মাসটা অতীত থেকে চলে আসছে, যে এর সাইকেলটা এমনই যে ভাদ্র মাস কাছাকাছি থেকে 6 মাস কাছাকাছি ওটা মিশে যায়। আচ্ছা, একটা মানে হ্যাঁ, type ওই এর। আশ্বিন ধরো ভাদ্রের মধ্যে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধরো ওটা ওই একটা 1-2 মাস বা 2-3 মাসের একটা ফ্রেম, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি প্রায় দেখা যায় এই ব্যাপারটা, ফ্রেম। যে ওরা এই সাইকেলে 6 মাসে একটা বাচ্চা জন্ম হলো, একদম। অনেকগুলো বাচ্চা জন্ম হলো, আবার তারা এই 6 মাসে তাদের পিরিয়ড হলো, তাদের আবার ব্রিডিং হলো, তাদের বাচ্চা হলো, মানে বছরে কুকুর দুবার বাচ্চা দিতে পারে, দিতে প্রসব পারে। করতে পারে। এবার তার মধ্যে এর ব্যাপার আছে, ধরো ডগ মেট করলো, মেট করার পরে 2 মাস ডগ নিজের পেটে বাচ্চা রাখে, 60 ডেজ। তারপরে বাচ্চার জন্ম হয়, তারপর বাচ্চাটাকে লালন পালন করে মা ছেড়ে দেয় ওই 2 থেকে 3 মাসের মাথায়। তারপর ডগের মতো বুঝে নেয় বাচ্চাগুলো। তো তাতে করে কি হচ্ছে, ওই পার্টিকুলার একটা ফ্রেম চলে আসে, টাইম ফ্রেমটা। তো ওখানে গিয়ে দাঁড়ায় যে এই যে ডগগুলো যে জন্মাচ্ছে তারা আবার মিটিং করবে। তো ওরমভাবে লাইফ সাইকেলটা চলে একটা টাইম ফ্রেমের মধ্যে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো,
খুব ইম্পর্টেন্ট, এটা জানা দরকার প্রত্যেকটা মানুষের জন্য, যে আমরা আজকাল দেখে যাচ্ছি অনেক কুকুরের রাস্তা দেখছি মেয়ে কুকুরদের কান কাটা, তারপরে শুনছি একটা লাইগেশন হয়েছে ওদের সাথে, ঠিক আছে? এই লাইগেশনটা করা কি মানে ঠিক? এটা কি অ্যানিমেলদের জন্য ঠিক, বা এটা কি কোনো ক্ষতি করে তাদের? ব্যাপারটা কি? আমি একটা হিউম্যানের এক্সাম্পল দেবো, যে ধরো হিউম্যান, ঠিক আছে, কোনো মেয়ে আছে, সে যদি মাস্টারবেট না করে, অনেক আছে মাস্টারবেট করলো না, তাতে ফিউচারে গিয়ে কী প্রবলেম দেখা দেয়? যেটা সত্যি কথা বলতে আমাদের ঘরোয়া বউরা বিশ্বাস করে না, তুই শোনে কি তুমি এটা করছো বা করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিশ্বাস করে যে ওই পোস্টেড গ্ল্যান্ড ক্লিয়ার থাকে, ক্যান্সারের চান্স থাকে না। আর এটাকে সত্যি কি? হিউম্যান ডাক্তারকে জিজ্ঞাসা করলে সেটাই বলবে, অবশ্যই সত্যি। থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। ডগের ক্ষেত্রে সেম, সে যদি মেট না করে তার কিছু কিছু প্রবলেম দেখা দেয়। আচ্ছা, এবার একটা ছেলে ডগ তার বেশি প্রবলেম হয় না, বাট একটা ফিমেল ডগের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়। আচ্ছা, একটা ফিমেল ডগ যদি বাচ্চা কোনো দিনও না হয়, ওর 7 থেকে 8 বছরের মাথায় গিয়ে ওর পায়োমেট্রা ধরা পড়ে। কি জিনিস ওটা? পায়োমেট্রা হচ্ছে গিয়ে ওদের যে টিউবটা থাকে যেখান দিয়ে বাচ্চা প্রস্রাব হয়, সেখানে যে বাচ্চা হলে কী হয়, ওই জায়গাটা ক্লিয়ার হয়, একবার ক্লিয়ার হচ্ছে না, একটা ইনফেকশন টাইপ হয়ে যায়। ওটা খুব ডেডলি, খুব ডেডলি। আমি রিসেন্টলি আমার মানে একজনের দিদির বাচ্চা হারিয়েছে, মানে প্রচুর ওর কথা শুনেছিলাম, এই লাইফে তো দেখা সম্ভব হয়নি ওর সাথে মিট করা। ও কয়েকদিন আগে চলে গেল এই সেম প্যারামিটারের জন্য। তারপরে তুমি কি বলো যে একটা কুকুরে একবার অন্তত বাচ্চা খাওয়ানো দরকার, তারপরে লাইগেশন করে? একটা ফিমেল ডগের একবার বাচ্চা করিয়ে লাইগেশন করিয়ে দেওয়া ভালো, একবার অন্তত করা। বাট দেখো, তুমি সেটা 3 থেকে 4 বছরের মাথায় গিয়ে করাও। আমি সাজেস্ট করবো যে একটা ফিমেল ডগ যদি ঘরে রাখো, 3 থেকে 4 বছরের মাথায় গিয়ে বাচ্চা করাও একবার, করিয়ে তুমি লাইগেশন করিয়ে দিতে পারো। বা তখন যদি তুমি লাইগেশন নাও করো, দ্যাটস ওকে, বাট লাইগেশন করিয়ে দিলে ভালো। ওকে। আর বাট তুমি যদি মনে করো আমি বাচ্চা করাবোই না, তাহলে তুমি মোটামুটি 2 বছরের মাথায় গিয়ে লাইগেট করে দেবে, সরি ওটা নিউটার, আচ্ছা, স্টেরিলাইজ বা নিউটার করিয়ে দেবে। আচ্ছা। আর এটা করানোর পর কি আবার কি তাকে নর্মাল পজিশনে ফেরানো যায় কখনো? নর্মাল পজিশন বলতে মানে আবার কি তাকে এমন কিছু করা যায় যাতে ট্রিটমেন্ট আবার করলে বাচ্চা হতে পারে? না, আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে যেমন এনএসভি একটা শুনেছি বেঁধে দেয়, কি একটা? হ্যাঁ, বেঁধে দেয় যাতে করে স্পামটা না যেতে পারে। সেম ইন কেস অফ ফিমেলসদের ক্ষেত্রে কি হয়, ওদের টিউবটা কেটে দেয় বা সেলাই করে দেয় বা আটকে দেয় কোনোভাবে। ভেটেরিনারি ডাক্তার বা যারা হিউম্যান ডাক্তার ওরা জানে ওটা। সেম ইন কেস অফ ডগস সেটা করে দেয়, তো সেটা রিভার্স প্রসেস হয় না। আচ্ছা, তো সেটা রিভার্স প্রসেসে করা যায় না, মানে ওটা পুরোপুরি বাদ দিয়ে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। যেটা এখন যেটা হয় সেটা হচ্ছে পুরোপুরি বাদ দিয়ে দেয়, এই পুরো পার্টটাকে বাদ দিয়ে দেয়, তো সেটা রিভার্স করা ইম্পসিবল। তার মানে এটা কিন্তু একটা খুব মানে ব্যথাজনক একটা জিনিস, যে কিছু কিছু কুকুরের ক্ষেত্রে আমরাও যেমন আমাদের পাড়ার একটা সবে বাচ্চা হয়েছিল, মানে আমাদের ইয়েতে আছে, এটাও মানে আমরা করেছিলাম যে একটা লাইগেশন করেছিলাম কুকুরটাকে। অনেকে পাড়ায় সবাই সাপোর্ট করেছিল, হ্যাঁ করিয়ে নাও, এতগুলো বাচ্চা হয়েছে পাড়ায়, কীভাবে তোমরা খাওয়াবে দাবে কন্ট্রোল করবে। কিন্তু এখন তো নিজেরই ভাবতে খারাপ লাগছে যে একটা বাচ্চা কোনদিনও মা হতে পারলো না, সেই স্বাদটাও তাকে দেওয়া হলো না। ওটাই একবার করিয়ে তারপর লাইগেট করিয়ে দাও, একবার অন্তত, ঠিক আছে, মানে মানসিকতার থ্রুতে, ঠিক আছে। এবার এখন এই যে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা এই যে স্টেরিলাইজেশন করাচ্ছে, নিউটার করাচ্ছে, লাইগেশন করাচ্ছে, কেন করাচ্ছে তোমার কি মনে হয়? কেন তুমি যে করিয়েছো, কেন করিয়েছো? আমি করিয়েছিলাম কারণ যাতে সত্যি কথা বলতে এত বাচ্চা বেড়ে গেলে চারদিকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মরে যায়, চাপা দিয়ে চলে যায়, এই পার্টিকুলার কারণটার জন্য লাইগেশন বা এই স্টেরিলাইজেশনের কনসেপ্ট এসছে। আবার তারপর সবথেকে বড়, খাবার জোগানো যায় না, সবাই তো খেতে দেয় না, ফাইট হয়, ডগ ফাইটস হয়, মারপিট করে, আবার নিজেদের ফ্যামিলির মধ্যেই বাচ্চা আবার হয়ে যাবে, করে যাচ্ছে। পার্টিকুলার রিজনে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা এখন সচেতন হয়েছে, এখন কাজ করছে প্রচুর। তো আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমার কাছে অনেক রকম ইনফরমেশন আমরা জানতে পারলাম। লাস্ট একটা জিনিস আমি জানবো, একটা না দুটো জিনিস জানবো, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যে ডগের গ্রুমিং করানো, ট্রেনিংয়ের সাথে গ্রুমিং যে দরকার, গ্রুমিংটা কেন দরকার? সব ডগেরই গ্রুমিং দরকার, আর গ্রুমিং কেন দরকার? সব ডগেরই গ্রুমিং দরকার। গ্রুমিং কি হয়? গ্রুমিং মানে কি বোঝো? আমি তো জানি ওই চুল ফুল কেটে সুন্দর করে দেবে, চোখ টোক দেখতে সুন্দর লাগবে, ধুলো মতো লাগবে। ধরো আমি কাউকে সুন্দর করতে চাই না, ল্যাব্রাডরকে আমি কি চুল বাঁধবো, কি চুল কাটবো? ল্যাব্রাডরের তো আর সেরকম চুল নেই। ডেইলি ব্রাশ করতে হয় প্রত্যেকটা ডগকে। স্নান করানোর ইন্টারভেল হচ্ছে কি 7 থেকে 10 দিন।
অন্তর অন্তর একটা ডগকে স্নান করাতে হয়। তোমার সেই ডগটাকে ভালো নিউট্রিশন দিতে হবে, ভালো ডায়েট দিতে হবে, সেটা কোটে মেনটেন হয়। কোটের যে গ্লসিনেস আসে, যে স্কিন শাইন করে, ডায়েটের ওপরে ডিপেন্ড করছে, আর কতটা গ্রুমিং ঠিকঠাক করাছো সেটার উপরে ডিপেন্ড করে। ডেইলি ব্রাশ করালে যে ডেড স্কিনসগুলো আছে, ডেড ফারগুলো আছে, ওগুলো উঠে যায়, তাতে করে স্কিনটা সিল্কি হয়ে যায়, সুন্দর লাগে সবগুলো ডগকে দেখতে। নখ কাটাতে হয়, অ্যানাল গ্ল্যান্ড ক্লিনিং হয়। হ্যাঁ, হ্যাঁ, অ্যানাল গ্ল্যান্ড ক্লিনিং হচ্ছে গিয়ে যখন ওরা পটি করে, যে রেকটামটা থাকে ওটার মধ্যে একটা ময়লা জমে জমে যায়, যায়, দেখা তো যায় আমার কিছু সেটাকে তো সেটাকে পরিষ্কার করতে লাগে একটা ইন্টারভেল। তো সেটা ভেটেরিনারি ডক্টর বা বাড়িতে প্যারামেট্রি এসে পরিষ্কার করে দেয়। না, যদি চাই, মানে নিজেরা যদি চাই, হ্যাঁ, আমাদের যদি এবার- ঘেন্না লাগে আমরা কাপড় দিয়েও তো পরিষ্কার কাপড় দিয়ে করে করতে পারি, বাট আমরা তো জানি না অ্যাজ এ পেট প্যারেন্ট বা অ্যাজ এ নর্মাল আমরা মানুষ জানি না কি করে পরিষ্কার করতে হয়। তাই জন্য অ্যাজ এ এক্সপার্ট একজনকে ডেকে পরিষ্কার করানোই ভালো। নখ কাটানোটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, কারণ কি ওদের নখের একদম। মাসেল থাকে। তো যারা জানে না ওরা কি করে, পাট করে নখ কেটে দেয়, রক্ত বেরিয়ে যায়। কেন রক্ত বেরোয়? কারণ কি মাসেলটা নখের মধ্যে থাকে। নখটাকে কাটলে ঠিকভাবে না জানতে পারলে লোকটা খুব ধারালো হয়ে যায়, যখন ও আমার গায়ে ওঠে পুরো গা হাত পা কেটে যায়। নখটা কাটার পরে ফাইলিং করে দিতে হয় যাতে ওই ধারটা চলে যায়। আর ওয়াকারের ব্যাপারে কি বলে? প্রচুর মানুষকে দেখছেন ডগ নিয়ে বেরোচ্ছে, কিন্তু সে ফোনে নিয়ে কথা বলছে, ডগ একদিকে দাঁড়িয়ে আছে বা কুকুর অন্য দিকে করছে, তার কোনো পাত্তা নেই। এই ওয়াকারগুলো কিরকম চয়েস সিলেক্ট করা দরকার বা আমি- কিভাবে সিলেক্ট করবে? আমি 2-3 দিন আগে একটা জায়গায় গেছিলাম, রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি দেখলাম একজন একটা ডগকে নিয়ে বেরিয়ে ডান হাতে ডগ ধরলো, বা হাতে মোবাইলটা কানে দিয়ে হাঁটছে, সোজা তাকিয়ে হাঁটছে। ডগটা কি মুখে দিচ্ছে, কি করছে তাকাচ্ছে না। ডগ কিছু একটা বাজে জিনিস মুখে দিতে পারে, কিছু একটা হয়ে গেল, অনেকটা দূরে চলে গেছিল, আর আমি চলে যাচ্ছিলাম বলে আমি গিয়ে কিছু বলতে পারিনি। বাট এরকম সময় প্রত্যেকটা লোককে প্রোটেস্ট করা উচিত, বলা উচিত, সচেতন করা উচিত সেই ডগ ট্রেনার বা ওয়াকারটাকে যে তুমি ভুল কাজ করছো। আমরা মানুষরা কিছু বলতে চাই না, এই কারণে এত বাজে জিনিস হচ্ছে। তো যখনই একটা ডগ ট্রেনার কেউ অ্যাপয়েন্ট করবে বা ডগ ট্রেনারকে ফোন করবে বা ডগ ওয়াকারকে ফোন করবে, সবসময় জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে হাঁটাও, আমি দেখবো। প্লাস প্রথম কয়েকদিন বাড়িতে হাঁটাক, ছাদে হাঁটাক, ওকে, আর যদি নিজে হাঁটাক, যাতে পেট প্যারেন্ট যায় সাথে। তুমি চোখ বন্ধ করে কাকে ব্লাইন্ডলি বিশ্বাস করবে? এখনকার যুগে কাউকে বিশ্বাস করা যায় না। সবসময় ইনিশিয়ালি তুমি দেখো যে ঠিক করে সে হাঁটাতে পারছে কিনা। আমি নিজে প্রচণ্ড ঘটনা শুনি যে লিশ খুলে পালিয়ে যায় ডগ। উল্টো দিকে হয় যে ডগ কি তার করে, মানে? যখন রাস্তা দিয়ে ডগ হাঁটছে, কোনো একটা আননোন সাউন্ড হলো, ডগ ভয় পায়, পেছন দিয়ে ব্যাক করে, লিশটা খুলে যায়। যারা এক্সপার্ট ওয়াকার্স হয় তারা কন্ট্রোল করতে পারে, বাট যারা জানে না তাদের হাত থেকে খুলে যায়। আমার কাছে প্রচুর ফোন আসছে এখন, ডগ ওয়াকার লাগবে, ডগ ওয়াকার লাগবে। আর তাদের ডগ ওয়াকার আছে রিসেন্টলি, প্রবলেম এটাই কমন শুনি যে ওর হাত থেকে পালিয়ে গেছে ডগ, রাস্তার কুকুর নাকি সে বাচ্চাটাকে কামড়ে দিয়েছে। তাহলে এই ডগ ওয়াকার তো একটা মার্কেটে কোর্স বার করলেও তো হয়। ভালো কথা বলেছো, কোর্স বার করলে হয়, বাট তুমি কি করে ডিটেক্ট করবে এ ভালো ওয়াকার এ খারাপ ওয়াকার? সার্টিফিকেট অ্যাট লিস্ট, যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন। দেখো, হ্যাঁ। ইঞ্জিনিয়ার মার্কেটে তো প্রচুর বেরোয়, একদম। সবাই তো ইনভেনশন করতে পারে না। এবার অনেকে আছে ভালো ওয়াকার উইদাউট সার্টিফিকেট, ঠিক আছে, তাদেরকেও জায়গা দেওয়া উচিত, ঠিক আছে। তো আমি বলবো যে দেখো, ঠিক আছে, মানুষকে দেখা উচিত, দেখে তুমি যাচাই করে নাও যে এই ভালো কি খারাপ। ডগ ওয়াকার যখন যাবে সবসময় তুমি দেখো ওকে যে কী করছে, কিভাবে লিজ ধরছে। দেখো, রাস্তার কুকুরের সামনে দিয়ে যে ডগ ওয়াকার নিয়ে যেতে পারবে একটা ডগকে, সে আসল ওয়াকার। ডগ অ্যাগ্রেসিভ, রাস্তার কুকুরগুলো অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ হয় না। তারা যেটা করে সেটা হচ্ছে কি, যখন আমি অন্য পাড়ার কুকুর বা নিজের টেরিটরিকে প্রোটেক্ট করে। প্রোটেক্ট করে, তো ও বার্ক করছে, যে ও বলছে যে তুই আমার জায়গা থেকে বেরো। ও কিন্তু কামড়াবে না ডগটাকে, ও বলছে তুই বেরো আমার জায়গা থেকে, চিৎকার করে। সেখানে অনেক ওয়াকার আছে ভয় পেয়ে হকচকিয়ে যায়, ব্যাস কামড় খেয়ে যায়। এবার যখন তুমি হকচকিয়ে যাবে তখন ডগ এসে বাইট করবে। কেন বাইট করে? প্রে ড্রাইভ। ডগ শিকারী, যখন কোনো জিনিস মুভ করবে ও এসে শিকার করবে, সেটা বা ডমিনেট করার চেষ্টা করবে, আগে ডমিনেট করবে, শিকার করবে। এই রিলেটেডই তোমার কাছে আমার পডকাস্টের লাস্ট কোশ্চেন, হাউ টু প্রোটেক্ট মাইসেলফ অর মাই ডগ ফ্রম আননোন ডগস? যখন রাস্তা দিয়ে তুমি তোমার নিজের ডগকে নিয়ে যাবে, স্ট্রেট হাঁটো, উইথ কনফিডেন্স, লিশ ঠিক করে ধরা জানো, লিশ ঠিক করে ধরে স্ট্রেট হেঁটে বেরিয়ে যাও।
কোনো ডগ কিচ্ছু করবে না তোমাকে, হাতে লাঠি রাখারও দরকার আর পড়ে সেই না। লিস্ট সেটে যে আমার ডগটা বেরোবে তার জন্য তাকে ট্রেনিং করানো দরকার, তাই তো? এইবার এই যে লিস্টটা ধরতে হবে কিভাবে, সেটার জন্য ট্রেনার রেখে অন্তত জিনিসটা শেখা উচিত যে আমি কি করে আমার ডগটাকে ধরবো, কি করে আমি ডগটাকে আমি হাঁটিয়ে নিয়ে যাব। কারণ কি দেখো, ওটার জন্য কনফিডেন্স লাগবে। এবার অ্যাজ এ নিউবি তোমার সেই কনফিডেন্সটা থাকবে না যে আমি ডগটাকে নিয়ে রাস্তার কুকুরের মাঝখান দিয়ে চলে যাবো, হক চকাবেই মানুষ, কামড় খাবে তখন। তো একজন প্রফেশনালকে সামনে রেখে সেই কাজটা সবসময় করা উচিত, যাতে করে অ্যাক্সিডেন্ট না ঘটে। শিখে গেল কিভাবে হাঁটাতে হয়, এবার তোমার টাইম থাকলে তুমি নিজে হাঁটাও। এবার কি হয়েছে, আমাদের এখন অফিসের যুগে, কাজের যুগে আমাদের ঘরে আমরা ডগ রেখে দিই, আমাদের সত্যি কথা টাইম হয় না আমাদের ডগকে নিয়ে টাইম দেওয়ার, হাঁটানোর। তো যদি না হয় তাহলে ডগ ওয়াকার রেখে দাও, না হলে নিজে হাঁটাও। ডগ ওয়াকার রাখলে তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও আমার এই চাই। আর ডগকে হাঁটানো মানে কি ওই নিয়ে পাড়ার দোকানে চা খাওয়া সেটা না, নিয়ে গিয়ে দৌড়াতে হবে। তাকে কন্টিনিউ বিজি রাখতে হবে। আমাদের যে সিস্টেম ডগ ওয়াকিংয়ের 30 মিনিটস। ওকে, তুমি একটা কথা বলো, আমি যদি 15 মিনিট একটা ডগকে স্পিডে হাঁটাই, ও হাঁটতে পারবে? আর না, আর তো ইচ্ছা হবে না। হাঁটতে পারবে না, ওর পা ব্যথা হয়ে যাবে। হুম, আমাদের 30 মিনিটসের টাইম, ঘরের থেকে যদি আমি 7টার সময় বার করি, ঘরে ঢোকাবো 7:30টায়, 15 থেকে 20 মিনিট আমি হার্ড করে এক্সারসাইজ দেবো, ডগ কাইল হয়ে যাবে সেদিনের জন্য। ইনক্লুডেড প্লেইং, খেলা করবে ডগের সাথে, আমাদের ওয়াকার্সরা এক্সপিরিয়েন্সড, খেলা করে, আর প্লাস বেসিক ট্রেনিং কিছু দিয়ে দেয়। কারণ কি একটা ডগ হাঁটা জানে না, লিশ পুল করে, টেনে বেরিয়ে যায়, আমি আগে যাবো, ওই কুকুরটা আছে আমি ঘেউ ঘেউ করবো, তাকে কন্ট্রোল করতে হবে। এবার যে জানে না, যে ওয়াকার, সে তো ওর সাথে সাথে ওরমভাবে চলে যাবে। যে জানে সে ডগটাকে ঠিক করে দেবে। সো ট্রেনিং দিতেই হচ্ছে তাকে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ। মিস্টার সায়ন্তন লোধ আমাদের পডকাস্ট জয়েন করার জন্য। আর মিস্টার সায়ন্তন লোধের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, SLDTA, সায়ন্তন লোধ ডগ ট্রেনিং একাডেমি। তো আপনিও যদি আপনার বাড়ির বাচ্চাটাকে ট্রেনিং দিতে চান, গ্রুমিং করতে চান, মিস্টার সায়ন্তন লোধকে কন্ট্যাক্ট করতে পারেন। সায়ন্তন লোধ, আমাদের এখানে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনভাইট করার জন্য আমি থ্যাংক ইউ। তোমার অনেক জন্য কিছু- একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে, হ্যাঁ। এটা থালিবানের একটা গিফট কুপন আচ্ছা। তোমার জন্য। ওকে, তুমি যদি বিরিয়ানি খেতে ভালোবাসো বা তোমার ফ্যামিলির মানুষ যদি বিরিয়ানি খেতে ভালোবাসে, তোমরা থালিবান যাও, হাওড়ার থালিবান। আচ্ছা, হাওড়াতে এই আউটলেটটা ঠিক হাওড়ার ময়দানের অপোজিটে রয়েছে। ওকে, টাইমসের তরফ থেকে সেরা বিরিয়ানি অ্যাওয়ার্ড পেয়েছে নিউ কমার্সদের। ওয়াও, এক্সিলেন্ট, তো এদের বিরিয়ানি ট্রাই করে আসো। এক্সিলেন্ট। আর তোমার অবশ্যই। সামনে যে কাপটা রয়েছে, এই কাপটা মেদাস ক্রাফটের তরফ থেকে দেওয়া, আচ্ছা, খুব আমাদের সুন্দর, মার্চেন্ডাইজ পার্টনার। খুব সুন্দর, খুব সুন্দর, তো থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ সো মাচ। মার্চেন্ডাইজ পার্টনার মেদাস ক্রাফট এবং থালিবানকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য। আর যারা যারা আমাদের এই পডকাস্টটা দেখছো, তাদের সবাইকে বলবো এই পডকাস্টটা আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকে আছে, ভিডিও এবং অডিও একসাথে। আর যদি শুধুমাত্র অডিবেল এনজয় করতে চাও, তাহলে গুগল পডকাস্টেও শুনতে পারো, স্পটিফাই, উইঙ্ক মিউজিক অ্যান্ড অ্যামাজন মিউজিকও পেয়ে যাবে। তো কিপ সাপোর্টিং ক্লিটারিস্ট অ্যান্ড অলসো কিপ সাপোর্টিং দ্য শুভজিৎ প্রবলেম। গুড নাইট।